কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে এখন। টিলাটা অন্তত 250 ফুট উঁচু। আপাদমস্তক নানান গড়নের ছোট বড় গ্রানাইট শিলা আর বৃক্ষলতা গুল্মে ঢাকা চূড়ার এক প্রান্তে বেটে একটা বটগাছ আছে। উত্তর দিকে দাঁড়িয়ে বাইনোকুলারে টিলাটা খুঁটিয়ে দেখছিলেন কর্নেল। মেজর হরগোবিন্দ সিং বলেছিলেন, এই টিলায় প্রচুর অর্কিড আছে। মার্চ এপ্রিলে তিনি রং বেরঙের ফুল ফুটতে দেখেছেন। এখন অবশ্য অক্টোবর মাস। ইচ্ছে ছিল যদি নতুন কোনো প্রজাতির অর্কিড দেখতে পান সংগ্রহ করে নিয়ে যাবেন। সকালের উজ্জ্বল রোদে টিলাটার নিচে রুক্ষ টাঁড় জমিতে দাঁড়িয়ে কিছুক্ষণ ব্যর্থ সন্ধানের পর কর্নেল ঠিক করলেন টিলায় উঠবেন। এই বয়সে এমন একটা দুর্গম টিলায় চড়ার ঝুঁকি আছে। উত্তর দিকে কোথাও কোনো ফাঁকা অংশও নেই। তাই হাঁটতে হাঁটতে পূব দিকে গেলেন। টিলার ওদিকটা দেখে স্বস্তি পেলেন। একেবারে ঢালু তো বটেই, গাছপালা ঝোপঝাড় তত নেই। শুধু কালো পাথর মাথা উঁচিয়ে আছে এবং সেগুলির খাঁজে পা রেখে চূড়ায় পৌঁছতে তত পরিশ্রম হবে না। কিন্তু তখনই কর্নেলের দৃষ্টি আকর্ষণ করল একটা পুরনো এবং জীর্ণ মন্দির। টিলার নিচে দক্ষিণে অবস্থিত মন্দিরের ওধারে একসময় নিচু পাঁচিল ছিল, তা ভেঙে চুরে গেছে। একটা একতলা ইটের ঘরও চোখে পড়ল, তার অবস্থাও জরাজীর্ণ। সম্ভবত কোনো আশ্রম ছিল ওখানে, এখন হয়তো পরিত্যক্ত। তবে একটা পোড়ো আশ্রমের চেয়ে অর্কিডই এখন কর্নেলের মূল লক্ষ্য। পূব দিকের ঢাল বেয়ে টিলার চূড়ায় বটগাছের তলায় পৌঁছতে প্রায় আধ ঘন্টা লাগল। রোদও ততক্ষণে ঈষৎ খর হয়েছে। বটের ছায়ায় একটা পাথরে বসে কিছুক্ষণ জিরিয়ে নিলেন। তারপর ফ্লাস্ক থেকে এক পাত্র কফি ঢেলে নিয়ে পান করার পর শরীর চাঙ্গা হলো। একটা চুরুট ধরালেন। হাতে যথেষ্ট সময়, 9টা বাজে। 10টায় মেজর সিংহের ফার্ম হাউসে ফিরে আশা করা যায় তার সঙ্গে ব্রেকফাস্টে যোগ দিতে পারবেন। চুরুট টানতে টানতে দক্ষিণে নিচের পোড়ো আশ্রমটা দেখছিলেন। আশ্রমের জমিতে গাছপালা আছে, তাই স্পষ্ট কিছু দেখা যাচ্ছিল না। তবে দক্ষিণ পশ্চিম কোণে উজ্জ্বল একঝাঁক গাঁদা ফুল চোখে পড়ল। পশ্চিমে আশ্রমের বিধ্বস্ত গেট, তার ওধারে এবড়ো খেবড়ো পিচ রাস্তা। ওই রাস্তা দিয়েই মেজর সিংহের ফার্ম হাউস থেকে কর্নেল এসেছেন। হঠাৎ কর্নেলের চোখে পড়ল আশ্রমের গেটের ধ্বংসস্তূপের আড়ালে রাস্তার উপর একটা কালো মোটর গাড়ি দাঁড়িয়ে আছে। তাহলে কেউ বা কারা আশ্রমের মন্দিরে পুজো দিতে এসেছে। কিন্তু তারপরই দেখলেন জিন্স টি শার্ট পরা একজন যুবক গেটের কাছে এলো। গাছপালার ফাঁক দিয়ে তাকে দেখা যাচ্ছিল। এবার দেখলেন কালো গাড়িটা উত্তরমুখী হয়ে একটু এগিয়ে এলো। ভালো করে দেখার জন্য এবার বাইনোকুলারে চোখ রাখলেন। গাড়ির জানালায় এক যুবতীর মুখ। সেই মুখে স্পষ্টত আরতির চিহ্ন স্পষ্ট। রুমালে চোখ মুছে সেই যুবকটিকে কিছু বলল। যুবকটি তার কথার উত্তর দিয়ে গাড়িতে ঢুকল। তারপর গাড়িটা অদৃশ্য হয়ে গেল। অনেকক্ষণ ধরে চাপা গড়গড় শব্দটা কিন্তু শোনা যাচ্ছিল, কারণ রাস্তাটা জঘন্য। এই আশ্রমের মন্দিরে পুজো দিতে আসার ঘটনা এটা নয়। সেই কারণেই কর্নেল অর্কিডের কথা ভুলে গিয়ে টিলার দক্ষিণ ঢালে নেমে এলেন। ব্যাপারটা তাকে কৌতূহলী করার পক্ষে যথেষ্ট। এদিকে ঢালে নেমে যেতে তত অসুবিধে হলো না। ঝোপ আঁকড়ে পাথরের খাঁজে পা রেখে নিচে নেমে দেখেন বাইরে থেকে আশ্রমটা পরিত্যক্ত ভেবেছিলেন, কিন্তু তার ধারণাটা ঠিক ছিল না। মন্দিরটা পুরনো এবং জীর্ণ হলেও
সামনে উঁচু বারান্দা নতুন করে সিমেন্টে বাঁধানো হয়েছে। সব গাছের তলা পরিচ্ছন্ন। দক্ষিণে একতলা ঘরটার দিকে এগিয়ে গিয়ে একটু কেশে সাড়া দিলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। মন্দিরের সামনে গিয়ে দেখলেন দরজায় তালা আঁটা আছে। সিমেন্টের বারান্দায় ফুল বা কোনো অর্ঘ্যের চিহ্ন নেই। তাহলে যুবকটি এখানে কি কাজে এসেছিল? কৌতূহল কর্নেলকে পেয়ে বসেছিল। একতলা ঘরটার কাছে গেলেন। এক ফালি বারান্দা আছে। দুটি থামে সম্ভবত বৃষ্টির দিনে কাপড় চোপড় শুকোনোর জন্য নাইলনের দড়ি টাঙানো ছিল। দড়িটার মাঝখানে খানিকটা অংশ ছেঁড়া, তাই ওটা দুটো থামে ঝুলে আছে। ঘরের কপাটে তালা আটকানো নেই, কপাট ভেজানো আছে। এ থেকে ধরে নিলেন যুবকটি এই ঘরে কারো কাছে এসেছিল এবং ঘরের বাসিন্দা ওই মন্দিরের সেবায়েত না হয়ে যান না। এখন সেবায়েত হয়তো দরজা ভিজিয়ে শুয়ে টুয়ে আছেন। একটু ইতস্তত করে বারান্দায় উঠলেন কর্নেল। তারপর আবার একবার কেশে ডাকলেন, ঠাকুর মশাই আছেন কি? কোনো সাড়া এলো না। তখন কপাট দুটোয় সাবধানে চাপ দিলেন। কোনো অতর্কিত ঘটনার জন্য তৈরি থেকেই কর্নেল ঘরের ভেতরে উঁকি দিলেন, কিন্তু ঘরে কেউ নেই। জানালাগুলো বন্ধ, তবু ভেতরটা দেখা যাচ্ছিল। একপাশে একটা খাটিয়ায় একটা মাদুর পাতা আছে। গেরুয়া রঙের একটা বালিশ ফর্দাফাই হয়ে মাদুরে পড়ে আছে। রাশিকৃত তুলো ছড়ানো। দেয়ালের তাকে আগোছালো বই। কিছু বই মেঝেতে পড়ে আছে। খাটিয়ার তলায় উঁকি মেরে দেখলেন একটা পোস্টকার্ড কোনার পায়ার কাছে পড়ে আছে। খাটের সেই কোনার কাছে গিয়ে পোস্টকার্ডটা তুলে নিলেন এবং পড়ার চেষ্টা না করেই প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখলেন। ঘরের অন্যদিকে কেরোসিন কুকার, কিছু তৈজসপত্র, ওষুধের শিশি ইত্যাদি দৈনন্দিন ব্যবহার্য জিনিস দেখতে পেলেন। এক কোণে একটা গেরুয়া রঙের ছেঁড়া ফতুয়াও পড়ে আছে। একটা হেরিকেনও দেখতে পেলেন। এইসব খুঁটিয়ে দেখতে কর্নেলের মিনিট তিনেকের বেশি সময় লাগেনি। তারপর সিদ্ধান্ত তিনি নিয়েই ফেললেন, এই ঘরে যে বাস করত তার সঙ্গে কারো প্রচণ্ড মারামারি ধস্তাধস্তি হয়েছিল বলার কারণ, টিলার চূড়ায় কর্নেলের পৌঁছানোর পর কর্নেল কোনো চেঁচামেচি শুনতে পাননি। তাছাড়া একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, জিন্স টি শার্ট পরা যুবকটি বাইনোকুলারে খুঁটিয়ে দেখার সময় তার মধ্যে সদ্য মারামারি বা ধস্তাধস্তি করে যাওয়ার চিহ্নও দেখতে পাওয়া যায়নি। তাকে শান্ত এবং নিরুত্তাপ দেখাচ্ছিল। শুধু যুবতীটির মুখেই কান্নার ছাপ ছিল। এবার পকেট থেকে খুদে কিন্তু জোরালো টর্চ বের করে ঘরের ভেতর সবকিছু খুঁটিয়ে দেখে নিলেন এবং সিদ্ধান্তে এলেন জিন্স টি শার্ট পরা যুবকটি এই ঘরে কিছু তন্ন তন্ন করে খুঁজতে এসেছিল। কাঙ্ক্ষিত জিনিসটি সে পেয়েছে কিনা সেটা অবশ্য ভিন্ন কথা। এখানে কর্নেলের অনধিকার প্রবেশ ঘটেছে। অতএব বেরিয়ে গিয়ে চারদিকে লক্ষ্য করলেন। কাউকেও দেখতে পেলেন না। দরজা আগের মতো ভিজিয়ে রেখে দুটো থামে বাঁধা দড়িটার দিকে চোখ বুলিয়ে নিলেন। সন্দেহ হলো দড়ির মাঝের অংশটা কেউ ধারালো কিছু দিয়ে কেটেছে, কারণ নাইলনের দড়ি টেনে ছেঁড়া খুব কঠিন কাজ। দুটো প্রান্ত যে কাটা তাও স্পষ্ট। এবার কর্নেলের দৃষ্টি গেল পশ্চিমের ভাঙাচোরা পাঁচিলের কাছে, যত্নলালিত গাঁদা ফুলের দিকে। সেখানে একটি ইঁদারা আছে। একটা দড়ি বাঁধা বালতি আর মাটির প্রকাণ্ড পাত্র চোখে পড়ল। কিন্তু কর্নেলের এবার দৃষ্টি আকর্ষণ করল এক ঝাঁক প্রজাপতি। প্রজাপতিগুলো হলুদ ও লাল গাঁদা ফুলের বনে ওড়াউড়ি করছিল। ওগুলোর কাছাকাছি যেতেই কেমন একটা কটু গন্ধ ভেসে এলো। কর্নেল যত পা বাড়াচ্ছেন দুর্গন্ধটা ততই টের পাচ্ছেন। কোথাও কি কোনো জন্তু মরে পড়ে আছে, কিংবা কুয়োর মধ্যেই কোনো জন্তু দৈবাত পড়ে গিয়ে মারা পড়েছে। জায়গাটা ফাঁকা। নাকে রুমাল চেপে ইঁদারার ভেতর দেখতে উঁকি দিলেন কর্নেল। আজ শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা আরেকটি কর্নেল কাহিনী, আততায়ী পাশেই ছিল।
আমাদের উপস্থাপনায় গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লাগে আর এখনো যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আসুন শুরু করা যাক আজকের উপস্থাপনা, আততায়ী পাশেই ছিল। একটু পরে মনে হলো কিছু একটা পড়ে আছে। এক হাতে রুমাল নাকে চেপে অন্য হাতে বাইনোকুলারে চোখ রেখে চমকে উঠলেন কর্নেল। উপর হয়ে প্রকাণ্ড কিছু একটা ভেসে আছে, খানিকটা ফ্যাকাশে সাদা, খানিকটা ঈষৎ লাল। 1 মিনিট পরে বুঝতে পারলেন ইদারার জলে গেরুয়া কাপড় পরা একটা মানুষের লাশ ভেসে আছে। লাশটায় পচন ধরেছে। কর্নেল তখনই স্থান ত্যাগ করলেন। নিজের ভাগ্যকে অন্যান্য বারের মতো ধিক্কার দিতে দিতে হন্তদন্ত হয়ে ফিরে চললেন মেজর সিংহের ফার্ম হাউসে। টিলা এবং সংলগ্ন আশ্রমের পর ভাঙাচোরা পিচ রাস্তাটা ক্রমশ নেমে গেছে সমতলে। প্রায় 1 কিলোমিটার উত্তরে ফার্ম হাউসের পাশ দিয়ে রাস্তাটা আরও এগিয়ে গিয়ে রতনগড় শহরে ঢুকেছে। মেজর হরগোবিন্দ সিং তখন তার সঙ্গী অ্যালসেশিয়ান কুকুর রেক্সিকে নিয়ে আপেল বাগিচা থেকে ফিরে আসছিলেন। কর্নেলকে দেখে সহাস্যে বললেন। রেক্সিকে তার কর্মচারী প্রতাপ গলার চেন ধরে টেনে নিয়ে গেল। কুকুরটা দুর্দান্ত প্রকৃতির। আপেল বাগিচায় হনুমানের উপদ্রব বন্ধ করার জন্য তাকে মেজর সিংহ ট্রেনিং দিয়েছেন। তিনি ফার্ম হাউসের লনে কর্নেলের পাশে হাঁটতে হাঁটতে বললেন, কর্নেল সরকারকে শূন্য হাতে ফিরতে দেখে কিন্তু অবাক লাগছে। পার্বতী টিলায় এখন অবশ্য ঘন জঙ্গল, তাহলেও আপনার ওই বাইনোকুলার আপনাকে বঞ্চনা করবে এটা কিন্তু ভাবা যায় না কর্নেল। শূন্য হাতে আমি ফিরিনি। হ্যাঁ, আপনার কথা শুনে একটু উদ্বেগ বোধ করছি। যাই হোক, যদি কিছু অঘটন ঘটে থাকে তা ব্রেকফাস্টের টেবিলে বসে শোনা যাবে। এখন তো 10:05 বাজে। ফার্ম হাউসের দোতলায় 2টো ঘর। উত্তরটাতে কর্নেল উঠেছেন, দক্ষিণের ঘরটা মেজর সিংহের শয়নকক্ষ এবং স্টাডি। ওই ঘর থেকে নিচে তার ল্যাবরেটরিতে নামার জন্য কাঠের সিঁড়ি আছে। উপরে কর্নেল তার ঘরে গিয়ে বাইনোকুলার, ক্যামেরা এবং পিঠে আটা কিটব্যাগ টেবিলে রেখে দিলেন। তারপর সংলগ্ন বাথরুমে গিয়ে হাত মুখ রগড়ে ধুয়ে ফেললেন। নিচে ডাইনিং রুমে মেজর সিংহ অপেক্ষা করছিলেন। টেবিলে প্রাতরাশের প্রচুর আয়োজন। কর্নেল তার মুখোমুখি বসবার পর তিনি একটু হেসে বললেন, এলাকায় কিন্তু ইদানিং অনেক দুর্বৃত্তের সংখ্যা বেড়ে গেছে কর্নেল। না, আমি তাদের পাল্লায় পড়িনি, কিন্তু আপনি টিলাটার নাম পার্বতী টিলা তা বলেননি। হোয়াটস ইন এ নেম? আপনি পার্বতী টিলার নিচে আশ্রমটার কথাও বলেননি। আপনার লক্ষ্য ছিল শুধু অর্কিড। এক্ষেত্রে আশ্রম কিন্তু কোনো ফ্যাক্টর নয়। হ্যাঁ, আপনি শুরু করুন। আশ্রমটা আমাকে অর্কিড খুঁজতে বাধা দিয়েছে। আপনার ধর্মে কর্মে কোনো মতি আছে বলে কখনো তো শুনিনি বা দেখিনি। আপনি কি সেই ছোকরা অবধূতের পাল্লায় পড়েছিলেন নাকি? ওর গুরুদেব অঘোরপন্থী তান্ত্রিক ছিল। মৌলি নদী থেকে মরা উদ্ধার করে এনে সব সাধনা করত। লোকে বলে সে পিশাচসিদ্ধ তান্ত্রিক ছিল। বছর 3 আগে তার একজন শিষ্য এসে জোটে। গত মাসে শুনেছিলাম যে ওই গুরুদেব তার হাতে আশ্রমের দায়িত্ব দিয়ে হিমালয় পর্বতের উদ্দেশ্যে চলে গেছেন। আশ্রমে কি ভক্তরা যায় না? না না, তান্ত্রিকচার্য জয়ানন্দ অবধূত আশ্রমের ছায়া মারাতে দিত না কিন্তু কাউকে। দেখলেই খাঁড়া তুলে তেড়ে আসতো। লোকটার চেহারা ছিল রাক্ষসে। তবে সেজন্য নয়, মরা খেগো পিশাচসিদ্ধ অবধূতের কাছে যেতে লোকেরা এমনিতেই একটু ভয় পেত। তার নামে অনেক অলৌকিক গল্প চালুও ছিল। তার শিষ্যের নাম কি আপনি জানেন? পাণ্ডেজির সঙ্গে তার আলাপ ছিল। দাঁড়ান, পাণ্ডেজি।
পান্ডেজি। পান্ডেজি বারান্দায় ছিলেন। ঘরে ঢুকে বললেন, জি মেজর সাহেব। পার্বতী টিলার নিচে যে ছোকরা সাধু থাকে তার সঙ্গে তোমার তো আলাপ আছে? হ্যাঁ মেজর সাহেব, খুব খাঁটি মানুষ, বয়স কম, কিন্তু তন্ত্রশাস্ত্রে জ্ঞানী। বাঙালি সাধু? হ্যাঁ, উনি বাঙালি মেজর সাহেব। নাম কি? পরমানন্দ অবধূত। আপনার সঙ্গে আলাপ হলো কিভাবে? উনি সাইকেলে চেপে রতনগড় বাজারে যাতায়াত করেন। ওর গুরুদেব তো আশ্রম থেকে বেরোতেন না, তো বাজারে আমার সঙ্গে গত বছর আলাপ হয়েছিল। আশ্রমে একা থাকেন, আমাকে যেতে বলেছিলেন, মাঝে মধ্যে যেতাম। ও, আর আমার ফার্মের সবজি ফলমূল তুমি ভেট দিয়ে আসতে? জি মেজর সাহেব, উনি আমাকে মন্দিরের দরজা খুলে চণ্ডিকা দেবীকে দর্শন করতে দিয়েছিলেন। আমি ছাড়া এ মুলুকে কেউ চণ্ডিকা মাইজির দর্শন পায়নি। ঠিক আছে পান্ডেজি, আপনি পুণ্য অর্জন করেছেন। পান্ডেজি সাবধান সাবধান, ফার্মের কিছু ভেট দিতে গেলে রেক্সিকে তোমার পেছনে লেলিয়ে দেবো কিন্তু। পান্ডেজি তার মালিককে চেনেন। হাসতে হাসতে বেরিয়ে গেলেন। এরপর দ্রুত ব্রেকফাস্ট পর্ব শেষ করে কফিতে চুমুক দিলেন কর্নেল। তারপর আস্তে করে বললেন, মেজর সিংহ, আপনি ঠিকই ধরেছেন, ওই আশ্রম আমাকে লক্ষ্যভ্রষ্ট করিয়েছে। আপনি কি ওই ছোকরা অবধূতের পাল্লায় পড়েছিলেন? আপনি বাঙালি, সেও বাঙালি, তাই আপনার আলাপ করা তো স্বাভাবিক। মেজর সিংহ, তার সঙ্গে আমার দেখা হয়নি। তাহলে আপনি কফি শেষ করুন, তারপর আপনার দোতলার ঘরে চলুন। তাহলে আপনি ওখানে রহস্যময় কিছু দেখেছেন। ঠিক আছে, ওপরে গিয়ে সবটা শোনা যাবে। কিছুক্ষণ পরে দুজনে দোতলায় গেলেন। কর্নেলের মুখে চুরুট, মেজর সিংহের মুখে পাইপ। ওর ঘরে ঢুকে স্টাডির দিকটায় দুজনে বসলেন। কর্নেল বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি ওই আশ্রমে রহস্যময় কিছু দেখেছি। তবে তাড়াহুড়োর কিছু ছিল না। আশ্রমের ইদারায় সম্ভবত তরুণ অবধূতের লাশ অন্তত 2 দিন ধরে ভাসছে। ইদারা বলেই দুর্গন্ধ বেশি দূর এখনো ছড়াচ্ছে না। তাছাড়া ওদিকটায় লোকজন চলাচল কম। খুবই বিস্ময়কর ঘটনাই বলবো কর্নেল। তবে এমন কি হতে পারে না যে সে দৈবাত ইদারায় পড়ে মারা গেছে? না মেজর সিংহ, এটা কারো উদ্দেশ্য প্রণোদিত হত্যা। কি করে বুঝলেন? তার ঘরের দরজা ভেজানো ছিল। ঘরে ঢুকে দেখেছি তার সমস্ত জিনিসপত্র কেউ তন্ন তন্ন করে খুঁজেছে। কেন খুঁজেছে তা জানি না, হয়তো প্রমাণ লোপের উদ্দেশ্য ছিল। আর একটা কথা, তার গলায় নাইলনের দড়ির ফাঁস আটকে তাকে মারা হয়েছে। তারপরে তার লাশ নিদারায় ফেলা হয়েছে। তাহলে আমার পক্ষ থেকে কি করার আছে বলুন? আমি যা করার তা যথাসাধ্য করব আপনার জন্য। আপনি এখনই টেলিফোনে পুলিশকে ব্যাপারটা জানান। আমার পরিচয় দিয়ে বলুন, অর্কিডের খোঁজে ওখানে গিয়ে আমি দুর্গন্ধ পেয়েছিলাম এবং দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ইন্দিরার জলে লাশটা দেখেছি। মেজর হরগোবিন্দ সিংহ টেবিল থেকে রিসিভার তুলে নিয়ে ডায়াল করতে থাকলেন। টেলিফোনে পুলিশকে ঘটনাটা জানাবার পর মেজর সিংহ ঘর থেকে বেরিয়ে নিচে নেমে গেলেন। কর্নেল তার ঘরে গিয়ে প্যান্টের পকেট থেকে পোস্টকার্ডটা বের করলেন। তারপর কিটব্যাগ থেকে আতস কাজ বের করে চিঠিটায় চোখ রাখলেন। প্রথমে ঠিকানা, ইংরেজিতে লেখা আছে শ্রী সৌম্যকান্তি সান্যাল, 110-2 কালীকৃষ্ণ রায় স্ট্রিট, কলকাতা 7,06,000। ব্যাপারটা আশ্চর্য বলতে হবে। কোনো সাধু সন্ন্যাসী তার পূর্ব গার্হস্থ আশ্রমের কোনো চিহ্ন সঙ্গে রাখেন না। এই সৌম্যকান্তি পরমানন্দ অবধূত হোক নাই হোক, প্রশ্নটি অনিবার্য হয়ে ওঠে। অথচ এমন একটি চিঠি পরমানন্দ অবধূত কেন কাছে রেখেছিল? এবার চিঠিটি খুঁটিয়ে পড়তে থাকলেন। উপরে শুধু ওং লেখা আছে। তারপর, পরম কল্যাণীয় বাবা সৌম্য, আশা করি ঠাকুরের কৃপায় কুশলে আছো। অনেক সন্ধান করিয়া তোমার বর্তমান ঠিকানা পাইয়া এই পত্র লিখিতেছি। রমা দিদিমণির মুখে শুনিলাম তুমি আমার প্রতি রুষ্ট হইয়াছ। বাবা,
আমি সজ্ঞানে তোমার মন্দ হোক এমন কর্ম কি করিতে পারি? আরো যাহা শুনিয়াছি এই কার্ডে লেখা উচিত নয়। ঠাকুরের নামে দিব্য কাটিয়া জানাইতেছি, সমীর বাবুর পরিবারের কোনো গুপ্ত কথা আমি অবগত ছিলাম না। আমার অনুরোধ, তুমি অহেতুক আমাকে নিন্দার ভাগী করিও না। তুমি তোমার যাহা করণীয় তাহা করো। অধিক কি বলিব? আমার সহিত তোমার রক্তের সম্পর্ক, আমি তোমার অহিত করিতে পারি? আশীর্বাদ করি তুমি তোমার উচ্চ শিক্ষার সম্মান যেন বজায় রাখিতে পারো। ইতি বড় মামা। বড় মামার নাম ঠিকানা পোস্টকার্ডে নেই। খুদে হরফে পোস্টকার্ডের 1.5 পাতা ভরা এই চিঠি থেকে শুধু একটা অবাঞ্ছিত ঘটনার আভাস পাওয়া যাচ্ছে। কর্নেল পোস্টকার্ডটির তারিখ দেখলেন 3 বছর আগে জ্যৈষ্ঠ মাসে লেখা চিঠি। ডাকঘরের সিল্ক কালিতে একাকার, অনেক চেষ্টাতেও পড়া গেল না। কর্নেল তার খুদে নোটবুকে সৌম্যকান্তির নাম ঠিকানা টুকে রাখলেন। কিছুক্ষণ পর নিচ দিয়ে দেখেন মেজর সিংহ গেটের কাছে দাঁড়িয়ে পাইপ টানছেন। পাশে তাঁর জিপ গাড়িটি দাঁড়িয়ে আছে। কর্নেল যথারীতি ক্যামেরা ও বাইনোকুলার নিতে ভোলেননি, শুধু কিডব্যাগটা রেখে এসেছেন। মেজর সিংহ কর্নেলকে দেখে বললেন, এখন তো রাত প্রায় 11টা বাজে, এখনো তো পুলিশের কোনো পাত্তাই নেই। দেশে যে কি অবস্থা চলছে ভাবা যায় না। রতনগড় অঞ্চলে মেজর হরগোবিন্দ সিংহের দাপট আছে কর্নেলের জানা ছিল, তাই পুলিশ এলো যেন একটা মিছিল করে। একটা জিপ, তার পেছনে কালো বেতার ভ্যান, তার পেছনে অ্যাম্বুলেন্স এবং একটা ব্রেক ভ্যান পর্যন্ত। বোঝা গেল ইঁদারা থেকে লাশ তোলার জন্য ব্রেক ভ্যানের আকশিটা কাজে লাগানো হবে। জিপ থেকে মুখ বাড়িয়ে একজন তাগড়াই চেহারার পুলিশ অফিসার মেজর সিংহকে নমস্তে করে ইশারায় অনুসরণ করতে বললেন। সংকীর্ণ এবড়ো কেবড়ো পিচ রাস্তায় ব্রেক ভ্যানের পেছনে মেজর সিংহ জিপ ড্রাইভ করছিলেন, তাঁর ডান পাশে আমি। যেতে যেতে মেজর সিংহ বললেন, এই ভদ্রলোক অফিসার ইনচার্জ রামশরণ দ্বিবেদী। আমার প্রতি ওর আনুগত্য আছে, কারণ আমি যখন এমপি ছিলুম তখন ওকে আমার শহরে বদলির ব্যবস্থা করেছিল। পালাউমো এলাকায় এতদিন থাকলে নকশালপন্থীরা ওর মাথা কেটে গাছে ঝুলিয়ে রাখত। তবে হ্যাঁ, দ্বিবেদী কিন্তু খুব কাজের লোক, পেশার প্রতি ওর নিষ্ঠা আছে। আজকাল এই জিনিসটার বড্ড অভাব কর্নেল। কর্নেল চুপচাপ সেই কালো অ্যাম্বাসেডার, গাড়ি এবং ওই যুবক যুবতীর কথা ভাবছিলেন। চড়াইয়ে ওঠার মুখে মেজর সিংহ বললেন, ইঁদারায় লাশটা যদি খুনি এতক্ষণ তুলে কোথাও লুকিয়ে ফেলে তাহলে তো মুশকিল। ইঁদারার তলা থেকে লাশটা তোলা সহজ হবে না। লাশটা গুম করে দিচ্ছে থাকলে খুনি কখনো ইঁদারায় ফেলত না। খুনি বোকা, তাই না? না মেজর সিংহ, সে বুদ্ধিমান। কেন ওই কথা বলছেন? অমন নির্জন জায়গায় ইঁদারার ভেতর একটা লাশের পাত্তা পাওয়ার চান্স খুব কম ছিল। কেউ তো আশ্রমে যায় না। আমার পান্ডেজি যায়। মেজর সিংহ, আমার মনে হয় এই কথাটা আপনার পুলিশের কানে না তোলাই উচিত হবে। পান্ডেজি লোকটা কিন্তু ধর্মপরায়ণ, কিন্তু তার অতীত জীবন সম্পর্কে আমি কিচ্ছু জানি না। বছর 2 আগে ওকে ফার্মে এনেছি, নানা ধরনের এই ভাই ফরমাস খাটে, রান্নাও করে দেয়। ওর পুরো নাম কি? চন্দ্রমোহন পাণ্ডে। রতনগড়ে একজন বাঙালি অ্যাডভোকেট মনীন্দ্র চ্যাটার্জি পরিচিত লোক। মিস্টার চ্যাটার্জির চিঠি নিয়ে আমার ফার্মের কাজ চাইতে ও এসেছিল। আচ্ছা, মিস্টার চ্যাটার্জির কি কালো রঙের অ্যাম্বাসেডার গাড়ি আছে? ওকে চেনেন নাকি? না। তাহলে ওর কালো অ্যাম্বাসেডার আছে কি করে জানলেন? কাল সকালে রেল স্টেশনে আপনি যখন আমাকে রিসিভ করার জন্য উপস্থিত ছিলেন তখন কালো টাই স্যুট পরা এক বাঙালি ভদ্রলোককে কালো অ্যাম্বাসেডার থেকে নামতে দেখেছিলাম। উনি একজনের সঙ্গে বাংলায় কথা বলছিলেন। তাহলে হয়তো কাউকে রিসিভ করতে গিয়েছিল স্টেশনে। কিন্তু কি আশ্চর্য, আমাকে তো ওর দেখতে পাওয়া উচিত ছিল। আমাকেও? অফকোর্স,
আপনি বিদেশি টুরিস্টদের মতো চেহারা ও গলায় ঝোলানো ওই যন্তর মন্তর। উনি হঠাৎ থেমে গেলেন। পুলিশের জিপ আশ্রমে ঢুকে গেছে। কালো ভ্যান, অ্যাম্বুলেন্স এবং ব্রেক ভ্যান ঢুকতে পারেনি। কয়েকজন কনস্টেবল গেটের ধ্বংসাবশেষ থেকে ইটপাটকেল সরাতে ব্যস্ত হয়েছে। কাজটা সহজ নয়, কোদাল বা খন্তা ছাড়া কাজ হবে না। মেজর সিংহ তাঁর জিপ পার্বতী টিলার নিচে একটা পিপুল গাছের তলায় দাঁড় করিয়ে নেমে গেলেন। কর্নেল তাকে অনুসরণ করলেন। আশ্রমের ভেতরে ঢুকে মেজর সিংহ বললেন, আসুন কর্নেল। দ্বিবেদী সাহেব, গাঁদা ফুলের বাগান যখন দেখতে পাচ্ছ তখন কোদাল বা খন্তাও খুঁজে পাওয়া যাবে, তাই তো? ওসি মিস্টার দ্বিবেদী ইঁদারার দিকে নাকে রুমাল গুঁজে এগিয়ে যাচ্ছিলেন। ঘুরে গেটের দিকটা দেখে সমস্যাটা বুঝতে পারলেন। বাঁদিকে ঘুরে একতলা ঘরের দিকে গেলেন। তারপর ভেজানো দরজা ঠেলে খুলে ভেতরে ঢুকলেন। কর্নেল ওই ঘরে খন্তা বা কোদাল দেখেননি, অথচ এমন কিছু একটা থাকা উচিত। একটা খন্তা একজন কনস্টেবল গাঁদা ফুলের জঙ্গলের ওপাশে আবিষ্কার করে আনলো। তারপর সে গেটের দিকে চলে গেল। ওদিকে মিস্টার দ্বিবেদী ঘর থেকে বেরিয়ে মেজর সিংহকে ডাকছিলেন। কর্নেল, মেজর সিংহ এবং জিপ থেকে একজন পুলিশ অফিসার সেখানে গেলেন। মিস্টার দ্বিবেদী উত্তেজিতভাবে বললেন, ঘরে প্রচন্ড ধস্তাধস্তির চিহ্ন দেখতে পেলাম, কিন্তু বালিশ নিয়ে ধস্তাধস্তি কেন তা বোঝা যাচ্ছে না। মেজর সিংহ পুলিশের টর্চের আলোয় ঘরের ভেতরটা খুঁটিয়ে দেখে বেরিয়ে এলেন। কর্নেল বারান্দায় দাঁড়িয়ে দুটো থামের গায়ে ঝুলে থাকা নাইলনের দড়িটা দেখছিলেন। কর্নেল সরকার, ইঁদারার ভেতরে কিন্তু মরা দেখার ইচ্ছা আমার নেই। চলুন ওই গাছের ছায়ায় গিয়ে বরং একটু দাঁড়াই। পুলিশের কাজ পুলিশ করুক। আপনি কখনো দেবী চণ্ডিকাকে দর্শন করেছেন? হ্যাঁ হ্যাঁ, তবে প্রকৃতিপক্ষে দর্শন করেছিলেন আমার গৃহিণী। দেবী চণ্ডিকার সাংঘাতিক দৃষ্টিতে পরের মাসেই তার হৃদস্পন্দন চিরকালের জন্য থেমে গিয়েছিল। মূর্তি কি পাথরের? হ্যাঁ, তবে মূর্তি বলে তো মনে হয়নি। এক টুকরো সিঁদুর মাখানো পাথরের আঁকা কালো রঙের তিনটি চোখ। আমার ধারণা তান্ত্রিকাচার্য জয়ানন্দ অবধূত কোনো আদিবাসীর এলাকা থেকে তাদের আরাধ্য দেবীকে চুরি করে এনেছিল। এই মন্দির তৈরি করে দিয়েছিল রতনগড়ের রাজবংশধর দিগ্বিজয় সিংহ। আপনিও তো রাজবংশের মানুষ। আমি রাজরক্ত নিয়ে মাথা ঘামাই না। সামরিক জীবনে ডাক্তারি করেছি, আপনার মতো মানুষের সংসর্গে কাটিয়েছি কর্নেল। এখন আমি একজন খাঁটি চাষি। এতক্ষণে পুলিশের কনভয় ঢোকার পথ পেল। অ্যাম্বুলেন্স আর ব্রেক ভ্যান ইঁদারার কাছে এগিয়ে গেল। মেজর সিংহ তাদের কাজের দিকে মনোযোগ দিলেন। কর্নেল মনে মনে অস্থির। সেই কালো অ্যাম্বাসেডর গাড়ি যদি সত্যিই জনৈক বাঙালি আইনজীবী মিস্টার চ্যাটার্জির হয়, তাহলে তার পা বাড়ানো সহজ হবে। আপাতত কর্নেলের মনে প্রশ্ন এই লাশ নিয়ে নয়, সেই কালো গাড়ির যুবক যুবতীকে নিয়ে। তরুণ অবধূতের ঘরে সে তন্ন তন্ন কি খুঁজতে এসেছিল? একটা পোস্টকার্ড দৈবাত তার চোখ এড়িয়ে খাটিয়ার তলায় গিয়ে পড়েছিল। সেটা এখন কর্নেলের হাতে। অন্যমনস্কভাবে উত্তর পার্বতী টিলার দিকে ঘুরে দাঁড়িয়েছিলেন কর্নেল। তারপর নেহাত খেলার ছলে বাইনোকুলার তুলে চোরার বটগাছটার দিকে তাকাতেই দেখলেন চন্দ্রমোহন পাণ্ডে, অর্থাৎ পাণ্ডেজি, গুঁড়ির আড়ালে উঁকি মেরে বসে আছেন। কর্নেলের বাইনোকুলার তার চোখে পড়া মাত্র তিনি বটগাছের গুঁড়ির আড়ালে অদৃশ্য হলেন। ব্যাপারটা রহস্যময়, নাকি পুলিশ বাহিনীর অভিযান দেখার কৌতূহলেই তিনি চলে এসেছেন? তাহলে তিনি সাইকেলে চেপে গেট দিয়ে এসে ঢুকতে পারতেন। এই আশ্রমের তরুণ সাধুর সঙ্গে তার আলাপ পরিচয় ছিল, কাজেই কোনো সন্দেহের মুখে পড়তেন না। কিন্তু তা না করে এভাবে গোপনে এলেন কেন? এমন সময় মেজর সিংহ বললেন, ও মাই গুডনেস কর্নেল সরকার, এই ছোকরা অবধূতের নাকি একটা সাইকেল ছিল। না না, সেটা তো তার ঘরে দেখলুম না। আপনার পাণ্ডেজিকে চড়তে দিয়েছিলেন কিনা জিজ্ঞেস করতে পারেন। পাণ্ডেজিকে তো আমি সাইকেল কিনে দিয়েছি। তাহলে খুনি অবধূতকে ইন্দারায় ফেলে তার সাইকেল চেপে পালিয়ে গিয়েছিল? ঠিক বলেছেন।
ব্রেক ভ্যানের আঁকশিতে দড়ি ঝুলিয়ে ইদারা থেকে লাশ তোলার জন্য পুলিশ, অ্যাম্বুলেন্স কর্মী এবং ব্রেক ভ্যানের লোকেরা সাধ্য সাধনা করছিল। কাজের চেয়ে কোলাহল হচ্ছিল বেশি। ওসি মিস্টার দ্বিবেদী কর্নেলদের কাছে এলেন। এবার মেজর সিংহ কর্নেলের সঙ্গে তার আলাপ করিয়ে দিলেন। ওকে কর্নেল তার একটা নেম কার্ড দিলেন। মিস্টার দ্বিবেদী নেম কার্ড দেখে নিয়ে প্যান্টের পকেটে রেখে বললেন, দৈবাত অর্কিডের খোঁজে আপনি এখানে না এলে কেউ জানতেই পারতো না কিছু। লোকে ভাবতো অবধূত যে কোথাও তীর্থ করতে গিয়েছে, কিন্তু আমি তো ভেবেই পাচ্ছি না কম বয়সী একজন সাধুকে কে খুন করলো, আর খুনের উদ্দেশ্যই বা কি? মন্দিরে ধনরত্ন থাকার গুজব কিন্তু চিরাচরিত। এমন হতে পারে যে দেবী চণ্ডিকার মন্দিরে ধনরত্ন আছে ধরে নিয়ে কেউ ছোকরা অবধূতকে আগে মারধর করেছে, তারপর খুন করে ফেলেছে। এই একটা পয়েন্ট। মন্দিরের চাবি চেয়েছিল খুনি, কিন্তু তিনি দেননি। কিন্তু মন্দিরের দরজায় তালা আটকানো আছে। 1 মিনিট, দেখে আসি তালাটা সত্যি বন্ধ আছে নাকি। বলে মিস্টার দ্বিবেদী মন্দিরের বারান্দার নিচে জুতো খুলে রেখে উঠে গেলেন। তারপর করজোড়ে দেবী চণ্ডিকার উদ্দেশ্যে প্রণাম করে তালা টেনে দেখলেন তালা বন্ধ আছে। মিস্টার দ্বিবেদী নেমে এসে বললেন, খুব মজবুত তালা, শাটার লক, কবাটও মজবুত। ঘরটায় আবার সার্চ করে দেখা দরকার। মন্দিরের চাবি নিশ্চয়ই কোথাও লুকোনো আছে। বাই দ্য ওয়ে, আমার মনে একটা সন্দেহ দানা বেঁধেছে। আমার কাছে রিপোর্ট আছে এই তরুণ অবধূতের চেহারা ছিল দেখার মতো সুন্দর। কোনো নারী ঘটিত ব্যাপারে জড়িয়ে যাননি তো তিনি? এটা খুবই সম্ভব। কোনো মহিলা দেবী চণ্ডিকার মন্দিরে দর্শনে এসেছেন, এ থেকে তেমন কোনো ঘটনা ঘটতেই পারে। তদন্ত করে দেখতে হবে। বলে তিনি পকেট থেকে রুমাল বের করে নাকে চেপে ইঁদারার দিকে এগিয়ে গেলেন। ততক্ষণে একজন লোক, সম্ভবত মর্গের ডোম, ইঁদারার মধ্যে লোহার ছোট ছোট চৌকো ফ্রেম বেয়ে নিচে নেমে গিয়েছিল। ব্রেক ভ্যান পিছিয়ে যাচ্ছিল। লাশটার গায়ে দড়ি বাঁধা হয়েছে। প্রায় 8 ঘন্টা পরে লাশটাকে ইঁদারার মুখের কাছে ঝুলতে দেখা গেল। ফুলে ওঠা লাশের নিম্নাঙ্গে গেরুয়া কাপড় জড়িয়ে আছে। মাথায় লম্বা চুল এবং মুখে দাড়ি দেখা যাচ্ছিল। মেজর সিংহ বললেন, আরে কাছে গিয়ে কি হবে, ওরা যা করার করুক। 1 মিনিট, আমি লাশটা একবার দেখে আসি। নাকে রুমাল গুঁজে ইদারার কাছে গিয়ে কর্নেল দেখলেন তার ধারণাই ঠিক। লাশের গলায় নীল রঙের নাইলনের দড়ি চেপে বসে আছে। দড়িটা মাংসে চেপে বসলেও গিঁটের দিকটা পিঠে ঝুলে আছে। তার মানে ফাঁস আটকে মেরে ওই অবস্থাতেই খুনি পরমানন্দ অবধূতকে ইঁদারার জলে ফেলে দিয়েছিল। অ্যাম্বুলেন্সে পলিথিনের সিটে জড়ানো লাশটা ঢোকানো হলো। ওসি মিস্টার দ্বিবেদী কর্নেলের কাছে এসে ইশারায় মেজর সিংহের কাছে যেতে বললেন। এখন চারদিকে বিকট দুর্গন্ধ ছড়াচ্ছে। মেজর সিংহ নাকে রুমাল চেপে দাঁড়িয়েছিলেন। কর্নেল তার কাছে গেলে তিনি বললেন, এটা সেই ছোকরা অবধূতের বডি তো? কনস্টেবল রঘুবীর শনাক্ত করল। রঘুবীর গত মাসে একদিন এখানে এসেছিল। ওর স্ত্রীর কি একটা জটিল রোগ আছে, তাই মন্ত্রপুত কবজ নিতে এসেছিল। পরমানন্দ অবধূতের কাছে কেউ কেউ আসত। স্বাভাবিক। আসলে শিষ্যটি তো তার গুরুর মতো পিশাচিদ্ধ আর মরা খেগো রাক্ষস ছিল না। আমি কথাটা শুনেছিলাম, কিন্তু তাকে কখনো দেখিনি। আর ওইসব অলৌকিক গল্পে আমার বিশ্বাসও নেই। অ্যাম্বুলেন্স, ব্রেক ভ্যান, তারপর বেতার ভ্যান বেরিয়ে গেল। দ্বিতীয় পুলিশ অফিসার এসে বললেন, অবধূতজির ঘরের দরজা লক করতে হবে। আরো ভালো করে সার্চ না করা অবধি 2জন আর্ম কনস্টেবল বারান্দায় পাহারা দেবে। এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার আপনি, যা বুঝবেন করবেন। মেজর সিংহ, কর্নেল সাহেবের একটা স্টেটমেন্ট দরকার, সেটা রমেশ শর্মা নেবেন। মিস্টার শর্মা, ইনি কর্নেল নীলাদ্রি সরকার। সাব ইন্সপেক্টর এবং এই কেসের আইও রমেশ শর্মা কর্নেলকে নমস্কার করে বললেন, এবার যাওয়া যাক স্যার। মেজর সাহেবের বাড়িতে বসে আপনার স্টেটমেন্ট নেব। মাত্র 10-15 মিনিটের ব্যাপার। ওরা পুলিশ জিপে উঠে বসলেন। কর্নেল মেজর সিংহের জিপে উঠলেন। পরমানন্দ অবধূতের ঘরের বারান্দায় 2জন সশস্ত্র কনস্টেবলকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। 2জনের মুখেই অস্বস্তির ছাপ লক্ষ্য করা যায়। জিপে স্টার্ট দিয়ে মেজর সিংহ বললেন,
ইদারা জলটা তুলে ফেলে তার জলটা শোধন করা উচিত। দ্বিবেদীকে কথাটা বলবো আমি। মেজর সিংহ, অবধূতের গলায় নাইলনের নীল দড়ির ফাঁস আটকানো আছে। বলেন কি? তাহলে তাহলে মন্দিরের ভেতরে ধনরত্ন লুট করার লোভে কেউ ছোকরা অবধূতের কাছে চাবি চেয়েছিল, চাবি না পেয়ে তার গলায় ফাঁস আটকে মেরেছে। কর্নেল জিপের ডান দিকে বসেছিলেন। চড়াই থেকে নামবার সময় বাইনোকুলারে পূব দিকের রুক্ষ অসমতল মাঠটা নেহাত খেয়ালের বসেই দেখছিলেন। সেই সময় চোখে পড়ল পাণ্ডেজি সাইকেলে চেপে উত্তরে ফার্ম হাউসের দিকে চলেছেন। ওদিকে তাহলে একটা রাস্তা আছে, নাকি পাণ্ডেজি ওই তাঁর জমির ওপর দিয়ে সাইকেলে করেই এসেছিলেন? বেলা 1:30 নাগাদ মধ্যাহ্নভোজনের পর কর্নেল মেজর সিংহকে বললেন, রতনগড়ে বাঙালি কি আরো আছেন? এক সময় অনেক বাঙালি এখানে ছিলেন। তাদের মৃত্যুর পর উত্তরাধিকারীরা বাড়ি বেচে চলে গিয়েছেন। শিক্ষিত ভদ্র পরিবার বলতে শুধু অ্যাডভোকেট মনীন্দ্র চ্যাটার্জি আর একজন ওই ডাক্তার আছেন, তার নাম অমরেশ বোস, সরকারি হাসপাতালের ডাক্তার, তবে প্রাইভেট চেম্বারও রোগী উনি দেখেন। বিকেলে কি আপনার সময় হবে? সময় করে নেওয়া যাবে। কেন? মিস্টার চ্যাটার্জি আর মিস্টার বোসের সঙ্গে আলাপ করার ইচ্ছে হচ্ছে। আপনার ওই প্রকৃতি দর্শনের ইচ্ছা চেয়ে স্বজাতি দর্শনের ইচ্ছা সন্দেহজনক কর্নেল সরকার। না মেজর সিংহ, পরমানন্দ অবধূতের শোচনীয় মৃত্যুতে আমার মন খারাপ হচ্ছে। আপনি বলবেন এই তরুণ অবধূত বাঙালি ছিলেন বলেই আমি বেশি কষ্ট পেয়েছি। না, আমি বাঙালি হলেও এই ধরনের প্রীতি আমার নেই। আমি বিশেষ একটি উদ্দেশ্যে মিস্টার চ্যাটার্জি এবং মিস্টার বোসের সঙ্গে আলাপ করতে চাই। বুঝেছি। তরুণ বাঙালি সাধুকে ওরা চিনতেন কি না আপনি তা জানতে চান? খানিকটা তাই। ওকে কর্নেল স্যার, আমি মিসেস চ্যাটার্জি ও মিসেস বোসকে রিং করে জানিয়ে দিচ্ছি। মিস্টারদের দেখা কখন পাওয়া যাবে তা অনিশ্চিত, তাই ঠিক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট করে রাখা ভালো। তাহলে আপনি কটায় পৌঁছতে চান? 4টে থেকে 5টার মধ্যে। তখন মিস্টার চ্যাটার্জি বা মিস্টার বোসকে কিন্তু বাড়িতে পাওয়া যাবে না। অবশ্য মিসেস চ্যাটার্জি বা মিসেস বোসের সঙ্গে আমার চেনা জানা আছে, অপেক্ষা করতে অসুবিধে নেই বোধহয় ওদের। ওরা যাতে মিস্টারদের আগেই জানিয়ে রাখেন তার জন্য আমি একটা অনুরোধ করে রাখবো। বাঙালি মহিলারা প্রবাসে খুব অতিথি বৎসর হন। ওকে কর্নেল সরকার। দোতলায় কর্নেল তার নিজের ঘরে গিয়ে দরজা আটকে জানালার ধারে ইজি চেয়ারে বসলেন। তারপর পোস্টকার্ডটা বের করে আতশ কাচের সাহায্যে আবার খুঁটিয়ে পড়তে লাগলেন। হাতের লেখা দেখে কর্নেলের মনে হলো বড় মামা বয়স্ক মানুষ তো বটেই, তাঁর লেখায় মানসিক অস্থিরতার চিহ্ন প্রকট। কিছু কিছু শব্দের রেখা ঈষৎ বাঁকা। রমা দিদিমণি, সম্ভবত সম্পর্কে পুত্রী বা নাতনি। গুরুত্বপূর্ণ পয়েন্ট, সৌম্যকান্তি যেন ইচ্ছাকৃতভাবে তার বড় মামা বা আত্মীয় স্বজনের চোখের আড়ালে আত্মগোপন করেছিল। না, আত্মগোপন হয়তো নয়, বাড়ি থেকে অন্যত্র গিয়ে বাস করছিল। কর্নেল চোখ বুজে কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর তার মনে হলো এটা সৌম্যকান্তের বিয়ে সংক্রান্ত কোনো সমস্যা নয় তো। তাহলে একটা অর্থ বেরিয়ে আসে, বড় মামার পছন্দ করা পাত্রীর সঙ্গে সৌম্যকান্তের বনিবনা হয়নি। বিচ্ছেদ ঘটেছিল কি? এমন কিছু ঘটে থাকলে সেই পোস্টকার্ড পরমানন্দ অবধূতের কাছে এলো কি করে? কেন সে এই চিঠিটা কাছে রেখে দিয়েছিল? আরও কিছুক্ষণ চিন্তার পর কর্নেলের মনে একটা ত্রিকোণ প্রেম কাহিনীর অস্পষ্ট আদল ভেসে উঠল। কিন্তু না, হাতে তেমন কোনো কঠিন তথ্য না আসা পর্যন্ত এ নিয়ে কিছু চিন্তা অবান্তর। খাওয়ার পর শুয়ে থাকার অভ্যেস নেই কর্নেলের। পোস্টকার্ডটা কিট ব্যাগে রেখে বেরিয়ে গেলেন। নিচে গিয়ে পূর্বের লনের প্রান্তে একটা অশোক গাছের তলায় বেদিতে বসলেন। অ্যালসেশিয়ান রেক্সিকে নিয়ে
প্রতাপ আপেল বাগিচার কাছে ঘাসের ওপর বসে আছে। রেক্সিও চুপচাপ তার পায়ের কাছে 2 ঠ্যাং মুড়ে রেখে এদিক ওদিক তাকাচ্ছে। বাঁ দিকে একটু দূরে এক সারি ঘর, কয়েকটা গ্যারাজ, ট্র্যাক্টর, ডিস্ক হ্যারো, হারভেস্টার, কম্বাইন ইত্যাদি কৃষিযন্ত্রের খোলা গ্যারেজ। 2টো ঘর বন্ধ। কিছুক্ষণ পরে পায়ের শব্দে ঘুরে দেখেন পাণ্ডেজি আসছেন। কর্নেল বললেন, নমস্তে পাণ্ডেজি, আসুন। পাণ্ডেজি নমস্তে বলে একটু তফাতে বসলেন। আপনার সঙ্গে অবধূতজির সিদ্ধতা ছিল? জি কর্নেল সাহেব। আচ্ছা পাণ্ডেজি, আপনি কবে এবং কোথায় অবধূতজিকে শেষবার দেখেছেন? 4 দিন আগে বিকেলে ওর কাছে গিয়েছিলাম। সাইকেলে? জি কর্নেল সাহেব। পিচ রাস্তা দিয়ে সম্ভবত আপনি যাননি। পাণ্ডেজি চমকে উঠে মুখ তুলে তাকিয়ে রইলেন। আপনি ফার্মের পেছনের দরজা দিয়ে পুরো জমির উপর সাইকেল চালিয়ে অবধূতজির সঙ্গে দেখা করতে যেতেন, কেন? না জি কর্নেল সাহেব, এদিক দিয়ে গেলে আশ্রম তত দূরে নয়। আজ দুপুরেও গিয়েছিলেন? আপনাকে আমি পার্বতী টিলার চূড়ায় বট গাছের তলায় দেখেছি। জি কর্নেল সাহেব। কিন্তু কেন ওভাবে লুকিয়ে গিয়েছিলেন, কার ভয়ে? মেজর সাহেব দেখলে রাগ করতেন তাই। পাণ্ডেজি, এবার বলুন, 4 দিন আগে বিকেলে অবধূতজির কাছে কেন গিয়েছিলেন? এমনি স্যার, সময় পেলে ওর কাছে যেতুম। সেদিন ওর সঙ্গে কি কথা হয়েছিল বলতে আপত্তি আছে? না কর্নেল সাহেব, ওর সঙ্গে তন্ত্রশাস্ত্র নিয়ে আলোচনা করতে যেতুম। সেদিনও গিয়েছিলাম, কিন্তু ওর মন ভালো ছিল না। উনি বলেছিলেন, আজ আপনি চলে যান পাণ্ডেজি, আমি ধ্যানে বসবো। অ্যাডভোকেট মনীন্দ্র চ্যাটার্জির সঙ্গে আপনার কতদিনের পরিচয়? কলকাতায় ওর দাদা শচীন্দ্র চ্যাটার্জির ট্রেডিং এজেন্সি আছে, সেখানে আমি চাকরি করতাম। শচীন্দ্রজি একটা লাইসেন্সের মামলায় ফেঁসে গিয়েছিলেন, কারবার বন্ধ হয়ে গেল। সেই মামলা লড়তে তার ভাই মনীন্দ্রজি কলকাতা যেতেন। আমি একটা কাজের জন্য তাকে অনুরোধ করেছিলাম, উনি আমাকে রতনগড়ে নিয়ে এসেছিলেন। আপনি কি কলকাতার লোক? জি কর্নেল সাহেব, আমার বাবা পূর্ণিয়ার মানুষ ছিলেন। কলকাতায় আমরা থাকতাম বাগবাজারে। কালীকৃষ্ণ রায় স্ট্রিটে? আপনি কি করে জানলেন স্যার? আপনি সৌম্যকান্তি সান্যালকে চিনতেন? না, কে তিনি? কর্নেল তীক্ষ্ণ দৃষ্টিতে ওর মুখের দিকে লক্ষ্য রেখেছিলেন। একটু চুপ করে থাকা এবং জোরে শ্বাস ছাড়ার মধ্যেই ওর জবাব লুকিয়ে আছে। ওকে আর বিব্রত করলেন না কর্নেল। বললেন, মনীন্দ্রবাবুর কাছে কি কাজ করতেন আপনি? ওর বাড়িতে রান্না করতাম, 5 ফরমাস খাটতাম। এখানেও তো ওই একই কাজই করেন, তাহলে মনীন্দ্রবাবুর বাড়ি থেকে এখানে এলেন কেন? এ বাড়িতে থাকতে ভালো লাগছিল না। ওর স্ত্রী আমাকে খুব বকাবকি করতেন বিনা কারণে। শেষে মনীন্দ্রজি নিজেই আমাকে মেজর সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। এই সময় মেজর সিংহের সাড়া পাওয়া গেল। কর্নেল সরকার, এই তো দেখুন 4টে বাজতে কিন্তু আর মিনিট 20 বাকি। বরং আমরা কফি খেয়েই বেরোবো। ঠিক করলুম এক চক্কর আপনাকে রতনগড়ের নিউ টাউনশিপ এলাকা ঘুরিয়ে প্রথমে যাব ডক্টর বোসের বাড়ি। হ্যাঁ, 2 মিসেসকেই কিন্তু ফোন করে রেখেছি। ওরা আপনার কথা শুনে খুব খুশি। তবে জেনে আপনিও খুশি হবেন যে মিসেস বোস কিন্তু আপনার নামের সাথে বেশ পরিচিত। পাণ্ডেজি চুপচাপ উঠে উত্তরের একতলা ঘরের দিকে চলে গেলেন। কর্নেল দেখলেন একটা ঘরের দরজায় তালা খুলে পাণ্ডেজি ভেতরে ঢুকে গেলেন। কর্নেল বারান্দার দিকে এগিয়ে যাচ্ছিলেন। মেজর সিংহ বললেন, আসুন, বরং লনেই বসা যাক। ঘাসের ওপর 4টে বেতের চেয়ার ও টেবিল রাখা আছে, সেখানে দুজনে মুখোমুখি বসলেন। মেজর সিংহ চোখ নাচিয়ে বললেন, কে? পাণ্ডেজির সঙ্গে তো অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলেন। অবধূতের হত্যাকাণ্ডের কথা ফার্ম হাউসে রটে গেছে। পাণ্ডেজি কিন্তু রটিয়েছে। কি বলছিল সে? অবধূতজির মৃত্যুতে পাণ্ডেজি খুব আঘাত পেয়েছেন মনে। এই ধূর্ত লোকটিকে তো জেনে শুনেই ফার্মে রেখেছি। আসলে সপ্তাহেতে নাক গলানোর স্বভাব আছে তার। আমি ফার্মের কর্মচারীদের গতিবিধির খবর তার কাছেই পাই। মিসেস চ্যাটার্জি আমাকে একবার টেলিফোনে বলেছিলেন যে ঘরের কথা বাইরে পাচার করা তার কিন্তু একটু স্বভাব। এই জন্যই তাকে ওর পছন্দ হয়নি। মিস্টার চ্যাটার্জিকে অনেক বলে করে কৌশলে লোকটিকে দূর করেছেন।
আমি বলেছিলুম যে আমার ঘাড়ে তাকে চাপিয়ে কাজটা আপনারা ভালো করেননি। মিসেস চ্যাটার্জির মতে আমার ফার্মে কোনো মহিলা নেই, কাজেই পাণ্ডেজির স্বভাব শুধরে যাবে। পাণ্ডেজির কি মহিলাদের সংসর্গে থাকা স্বভাব আছে? ছিল, তা বুঝতে পেরেছি, তবে কদর্থে নয়। দেখে থাকবেন অনেক লোক আছে যারা ওই মহিলাদের সংসর্গ থেকে গোপন কথা সংগ্রহ করে খুব আনন্দ পায়। এটা তো একরকম মানসিক ব্যাধি। রামলাল কফি ট্রে রেখে গেল। ওরা কফি পানে মনোযোগ দিলেন। বিকেল 4টে নাগাদ ওরা বেরোলেন। মেজর সিংহ এবার তাঁর ফিয়াট গাড়িটি নিয়েছেন। প্রায় 1 কিলোমিটার রাস্তার অবস্থা খারাপ। তারপর রাঁচিগামী হাইওয়ে বাঁক নিয়ে রতনগড়ে গাড়ি ঢুকল। ডান দিকে ঘিঞ্জি বাজার এলাকার পর মৌলি নামে ছোট্ট নদীর ব্রিজ পেরিয়ে নিউ টাউনশিপ। খুব সাজানো গোছানো ছিমছাম এলাকা। বিত্তবানদের জন্য এই উপনগরী গড়া হয়েছে। অসমতল মাটিতে ছবির মতো বাড়িগুলি দেখে ভ্রম হচ্ছিল ইংল্যান্ডের কান্ট্রি এলাকা যেন। উপনগরীতে অনেক ঘোরাঘুরির পর মৌলি নদীর ধারে একটি বাড়ির গেটের সামনে মেজর সিংহ গাড়ি থামিয়ে হর্ন দিলেন। দারোয়ান গেট খুলে দিল এবং সেলাম ঠুকল। প্রশস্ত লনে গাড়ি রেখে ওরা নামতেই এক প্রৌঢ় ভদ্রমহিলা অভ্যর্থনার ভঙ্গিতে এগিয়ে এলেন। মেজর সিংহ পরিচয় করিয়ে দিলেন। মিসেস সুনন্দা বোস, আর ইনি হচ্ছেন সেই কর্নেল নীলাদ্রি সরকার। সুনন্দা করজোড়ে নমস্কার করলেন আবার। তারপর হাসি মুখে বললেন, নমস্কার। রহস্য কাহিনীর এই কিংবদন্তি নায়ককে মুখোমুখি দেখতে পাবো কল্পনাও করিনি। আপনি কি কলকাতার দৈনিক সত্যশোভক পত্রিকা পড়েন? অবশ্যই। এখানে আসে মানে আমি আনাবার ব্যবস্থা করেছি। কলকাতা থেকে আমি এসেছি বছর 7 আগে। মেয়েদের পড়াশোনার জন্য কলকাতায় আমাকে থাকতে হয়েছিল। আমার কর্তা এখানে একা থাকতেন, পৈতৃক পেশা। ঠিক আছে, আপনি এই বাড়িটার কথা বলুন। কর্নেল সরকার, মিসেস বোস কিন্তু নিজেই এই বাড়ির নীল নকশা তৈরি করেছিলেন। ঘিঞ্জি এলাকায় আমার শ্বশুর মশাইয়ের বাড়ি ছিল। আমি এখানে আসার পর এই বাড়িটা করিয়েছি। আমার কর্তা অবশ্য হাসপাতাল আর প্রাইভেট চেম্বার 2 বহাল রেখেছেন। ওর চেম্বার পুরনো বাড়িটায়, ওপরতলার ঘর দুটো ভাড়া দেওয়া আছে। আধুনিক কেতায় সাজানো বসার ঘরে ঢুকে দেখা গেল র্যাকে সাজানো বাংলা বইয়ের সংখ্যাই বেশি। সুনন্দার রুচি আছে। দেয়ালে আধুনিক চিত্রকরদের ছবি এবং ইতস্তত সাজানো উৎকৃষ্ট সব ভাস্কর্য। সুনন্দা ফ্যান চালিয়ে দিয়ে বললেন, আমরা গল্প করতে করতে ডাক্তারবাবুটি এসে যাবেন। 7 বছর আগে কলকাতার কোথায় থাকতেন? বিডন স্ট্রিটে আমার বাবার বাড়ি। আমি বাবার একমাত্র সন্তান। মেয়েরা এখন কোথায়? আমার 2 মেয়ে। বড় মেয়ে দিল্লিতে থাকে, বিয়ে দিয়েছি। ছোট মেয়েরও বিয়ে দিয়েছি, সে কলকাতায় থাকে। আমার বড় জামাই শুভাশিস মিত্র একটা কম্পিউটার কোম্পানির এক্সিকিউটিভ। বড় মেয়ে সমিতা অর্থনীতি পড়ায়। না, নিজের কথা 7 কাহন করে শোনাচ্ছি। শুনতে আপত্তি নেই। একলা মানুষ বলেই পারিবারিক কথা শুনে আনন্দ পাই। এই সময় একজন পরিচারিকা ট্রেতে কফি, স্ন্যাক্স এবং সন্দেশ রেখে গেল। কি সর্বনাশ! আরে আমরা তো কফি খেয়েই বেরিয়েছি। কর্নেল সাহেব বারবার কফি খান আমি কিন্তু জানি। এও জানি রতনগড়ে উনি কোনো রহস্যের পিছনে ছুটোছুটি করতে এসেছেন। রতনগড়ে ইদানিং কোনো খুন খারাপি হয়েছে বলে তো জানি না। আমার স্বামী সরকারি হাসপাতালের ডাক্তার। খুন খারাপি হলে বডি মর্গে আসবে, আর তা আমার স্বামীর অজানা থাকবে না। আপনার কথা মতো ডাক্তার বোসকে রিং করেছিলাম। উনি বললেন দেবী চণ্ডিকার আশ্রমের এক সাধু খুন হয়েছেন, তার বডি মর্গে এসেছে। প্রাইমারি রিপোর্ট তৈরি করে উনি বাড়ি ফিরবেন। বাহ, তাহলে তো আপনি জেনে ফেলেছেন যে কর্নেল সরকার কোন রহস্যের পেছনে ছুটোছুটি করতে এসেছেন। এটা কোনো রহস্য নয়, অন্তত কর্নেল সাহেবের পাতে দেওয়ার মতো তো নয়। কেন নয়? মিসেস চ্যাটার্জির কাছে একদিন কথায় কথায় শুনেছিলাম চণ্ডিকা আশ্রমের সাধু একজন অবধূত।
অবধূতরা তান্ত্রিক হয়, সব সাধনা করে। সব সাধনার সময় মন্ত্রে ভুল হলে সেই সবের প্রেতাত্মা তাকে মেরে ফেলে। প্রেতাত্মারা গলায় লাইলনের দড়ির ফাঁস এঁটে মেরে অবধূতের মরা ইদারা জলে ফেলে দেয়। প্রেতাত্মারা তেমন কিছু করে কিনা জানি না। এই সাধুর বয়স নাকি 24-25-এর মধ্যে। সাইকেলে চেপে রতনগড়ে যাতায়াত করতেন। আপনি তাকে কি কোনোদিন দেখেছিলেন? না, মিসেস চ্যাটার্জির কাছেই শুনেছি। আর কিছু শুনেছেন? আপনি কি এই সাধু সম্পর্কে আগ্রহী? আপনার কথা শুনে আগ্রহ হচ্ছে। এটা কোনো রহস্যময় হত্যাকাণ্ড নয়। তেমন কিছু হলে ডাক্তার বোস আভাস দিতেন। আপনার কি ধারণা? ডাক্তার বোসের কাছে ঘটনাটা শুনেই আমি রিং করেছিলাম মিসেস চ্যাটার্জিকে। উনি বললেন দেবী চণ্ডিকার মন্দিরে সোনাদানা থাকা সম্ভব। সেই লোভে অবধূতকে কেউ খুন করতে পারে। আবার মেয়ে ঘটিত কেলেঙ্কারির জন্য অবধূত খুন হতেও পারে। আমি আসলে খুঁটিয়ে জানতে চাইছিলাম। মিসেস চ্যাটার্জি বললেন পরে মুখোমুখি সব বলবেন। অবধূতের চরিত্র নাকি ভালো ছিল না। পুলিশের ধারণার সঙ্গে মিসেস চ্যাটার্জির ধারণা মিল খাচ্ছে। এই সময় বাইরে গাড়ির শব্দ শোনা গেল। সুনন্দা উঠে গিয়ে দরজা খুলে বললেন, ডাক্তার বোস এসে গিয়েছেন। ডাক্তার অমরেশ বোস সদালাপী মানুষ, কিন্তু তাকে রাত 10টা পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। বললেন, শুধু কর্নেলের সঙ্গে আলাপ করার জন্যই ছুটে এসেছি। এখনই আমাকে চেম্বারে ছুটতে হবে। মেজর সিংহের সঙ্গে রসালাপের পর তিনি বললেন, কর্নেল সাহেব মেজর সাহেবের অতিথি। একটু সাবধান করে দিই, মেজর সাহেব রতনগড়ের মাটিতে আপেল আর আঙুর ফলিয়ে রেকর্ড করেছেন, কিন্তু সেই সঙ্গে এলাকার হনুমানদের আমন্ত্রণ করেছেন। প্রায়ই ওর কোনো না কোনো কর্মচারী আমার কাছে আসে। হনুমানের আঁচড় কামড় খাওয়া রোগী তারা। হনুমানের নখে দাঁতে সাংঘাতিক বিষ আছে। বলবেন না ডাক্তার বোস, আমিও কিন্তু একজন ডাক্তারই ছিলাম। আসে তো সামরিক জীবনে, কিন্তু আমার ল্যাবে জীবজন্তু পোকামাকড়ের কামড়ে মানুষের শরীরের যাতে ওই বিষাক্ত পদার্থ ক্ষতি করতে না পারে তার প্রতিষেধক আবিষ্কার করেছি। আমার কর্মচারীদের শরীরের প্রতি মাসে ইঞ্জেকশন সেই প্রতিষেধক ঢুকিয়ে দিই। তবু তারা কিন্তু আমার কাছেই আসে। বাই দ্য বাই ডক্টর বোস, অবধূতের মৃত্যুর ব্যাপারে একটা প্রশ্ন করছি। করুন। আপনি একজন প্রখ্যাত রহস্যভেদী। সুনন্দা আপনার ফ্যান। কতক্ষণ আগে অবধূতের মৃত্যু হয়েছে বলে আপনার ধারণা? অন্তত 72 ঘন্টা আগে। বডি জলে না থাকলে এত শিগগির অত বেশি পচন ধরতো না। তার মানে আজ শুক্রবার, অবধূতের মৃত্যু হয়েছে মঙ্গলবার। তাই দাঁড়াচ্ছে মঙ্গলবার দুপুর নাগাদ বেচারা মারা পড়েছে। তবে আগামীকাল আরো খুঁটিয়ে পরীক্ষা করব। আমারও ল্যাব আছে মেজর সিংহের মতো। অবধূতের শরীর থেকে একটু মাংস কেটে ল্যাবে রেখেছি। পরীক্ষার পর সঠিক সময় জানা যাবে। মাই গুডনেস, অফিসার ইনচার্জ মিস্টার দ্বিবেদীর মুখে শুনেছি আপনিই তো অবধূতের লাশের সন্ধান পেয়েছিলেন। হ্যাঁ, পার্বতী টিলায় অর্কিডের খোঁজে গিয়ে আমি আশ্রমে ঢুকেছিলাম। সুনন্দা, তুমি কর্নেল সাহেবকে আজ রাতে ডিনারের আমন্ত্রণ করো। মেজর সিংহ তো থাকছেনই। না ডক্টর বোস, সেটা পরে হতে পারে। ডক্টর বোস ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সুনন্দা কর্নেলকে কথা বলাতে চাইছিলেন, কিন্তু কর্নেলের এখন মূল লক্ষ্য মিস্টার এবং মিসেস চ্যাটার্জি। তাই ওরা ওদের কাছ থেকে বিদায় নিয়ে এবং নেমন্তন্ন খাওয়ার কথা দিয়ে বেরিয়ে এলেন। বাইরে শারদীয় বিকেলের রক্তিম লাবণ্য। চড়াই উতরাই করতে করতে মেজর সিংহের গাড়ি একটা উঁচু জমিতে তৈরি সুদৃশ্য বাড়ির গেটে গিয়ে পৌঁছল। দারোয়ান এ বাড়িতেও আছে। মেজর সিংহ বললেন, মিস্টার চ্যাটার্জির চেম্বারও পুরনো রতনগড়ে। কোর্ট থেকে ফিরে রাত 10টা পর্যন্ত উনিও কিন্তু মক্কেলদের সঙ্গে কাটিয়ে বাড়ি ফেরেন। গেটের ভেতর এগিয়ে একপাশে গাড়ি পার্ক করলেন মেজর সিংহ। গাড়ি থেকে নেমে দেখলেন লনের ঘাসে বেতের চেয়ার টেবিল পেতে একজন প্রৌঢ়া, দুজন যুবক ও একজন যুবতীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। তিনি মিসেস চ্যাটার্জি। এগিয়ে এসে করজোড়ে নমস্কার করে বললেন, কতক্ষণ থেকে আপনাদের জন্য অপেক্ষা করছি। আসুন আসুন।
এতক্ষণে কর্নেল লক্ষ্য করলেন ওদের মধ্যে একজন যুবক আর ওই যুবতীকে আজ সকালে পার্বতী টিলার চূড়া থেকে দেখতে পেয়েছিলেন। বিস্ময় ও চাঞ্চল্য দমন করে এগিয়ে গেলেন কর্নেল। মিসেস দীপ্তি চ্যাটার্জি আলাপ করিয়ে দিলেন। আমার ছেলে অশেষ, আর এই হচ্ছে আমার ভাসুরের ছেলে সুগত, আর এর নাম বনানী। আমরা পিউ বলে ডাকি। পিউ আমার বোনের মেয়ে। সুগতর সঙ্গে এখানে বেড়াতে এসেছে কলকাতা থেকে। মেজর সিংহ নিজেই নিজের পরিচয় দিয়ে কর্নেলের পরিচয় ঘোষণা করলেন। ওরা দুজনে পাশাপাশি বসলেন। বাড়তি দুটো চেয়ার আগেই এনে রাখা হয়েছিল। কর্নেল সুগতকে প্রশ্ন করলেন, কলকাতায় কোথায় থাকেন? আমাকে আপনি বলবেন না। আমি থাকি সল্টলেকে। চৌরঙ্গি এলাকায় একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। এই পুজোর ছুটিটা এখানে কাটাতে এসেছি। এখানে কি দুর্গাপুজো হয়? না, পুজো হয় মোহনপুরে, বেশি দূরে নয়। কর্নেল এবার পিউকে প্রশ্ন করলেন, আপনি কোথায় থাকেন? পিউয়ের চেহারায় বিষাদ যেন খোদাই করা আছে। সে একটু হাসি ঠোঁটে এনে আস্তে করে বলল, আমি থাকি সাদার্ন অ্যাভিনিউতে। আমিও সুগতর কোম্পানিতে চাকরি করতাম। বাবা অসুস্থ, তাকে দেখাশোনার কেউ নেই, তাই চাকরি ছেড়ে দিয়েছি। আমার জামাইবাবুকে কর্নেল সাহেব চিনবেন কিনা জানি না। প্রেসিডেন্সি কলেজে ইংরেজির অধ্যাপক ছিলেন, ডক্টর আশুতোষ বাগচি। রিটায়ার করার পরে বাথরুমে পড়ে গিয়ে পক্ষাঘাতে পঙ্গু হয়ে গেছেন। আর আমার বোন পিউয়ের ছোটবেলাতেই ক্যান্সারে মারা গিয়েছে। এই সময় এক পরিচারিকা ট্রে রেখে গেল টেবিলে। মেজর সিংহ করজোড়ে বললেন, আমাকে রেহাই দিন মিসেস চ্যাটার্জি, আমার কিন্তু পেটের অবস্থা একদম ভালো নয়। দীপ্তি তাকে কোল্ড ড্রিঙ্কের জন্য অনুরোধ জানালেন। মেজর সিংহ আবার নিজের পেট দেখিয়ে বললেন, ও আপনি ডাক্তার বোসকে ফোন করে জেনে নিতে পারেন, এই মাত্র ওর কাছ থেকেই আসছি। আবার কফিতে কর্নেলের আপত্তি ছিল না। কফি পান করতে করতে একটু হেসে বললেন, আসলে মেজর সিংহের কর্মচারী পান্ডেজি এজন্য দায়ী। কোথায় নাকি এক সাধুর মরা পাওয়া গেছে। পান্ডেজি মেজর সাহেবকে সেই মরা দেখতে বাধ্য করেছেন। সাধু বাবা নাকি পান্ডেজির গুরুদেব ছিলেন। বিকেলের লাল সূর্যের আলো সরাসরি মুখগুলিতে পড়েছে। পিউ মুখ নামিয়ে আঙুল খুঁড়ছে। সুগতর চোয়ালের হাড় ঠেলে বেরিয়েছে। তার চোখ দুটি নিষ্পলক। হ্যাঁ, ডক্টর বোসের ওয়াইফ সুনন্দা খবর দিয়েছিল টেলিফোনে। চণ্ডিকা আশ্রমে নাকি একজন কম বয়সী সাধু একা থাকতো, তার মরা পাওয়া গিয়েছে ইদারার ভেতরে। ইদারার ভেতরে? সে কি? কথাটা বলে সে পিউয়ের দিকে তাকালো। পিউ মুখ তুলেছিল, সেও সুগতর দিকে তাকালো। ডক্টর বোস তো মর্গে মরা ঘাটেন। বাসি মরা, গলে পচে গিয়েছিল। আরে আমি তো ওই পান্ডেজির পাল্লায় পড়ে পুলিশের সঙ্গে আমাকে যেতে হয়েছিল। কর্নেল সরকারও তো গিয়েছিলেন। ওফ, দুর্গন্ধে টেকা দায়। পান্ডেজি যখন আমাদের বাড়িতে থাকতেন তখন সে ওই সাধুর কথা বলতো। বয়স নাকি কম, এই সুগত বা অশোষেরই বয়সী। সাধু নাকি তন্ত্রসিদ্ধ অবধূত, অলৌকিক ঘটনা ঘটাতে পারত। পান্ডেজিকে আমি ছোটবেলা থেকে চিনি। কলকাতায় তখন আমরা বিডেন স্ট্রিট এলাকায় থাকতাম। লোকটার অদ্ভুত সব বাতিক দেখেছি। বাবা তাকে এখানে কাকার কাছে পাঠিয়েছিলেন। অশেষ হাসল। হ্যাঁ, মজার মজার গল্প শোনাতো। সবই সাধু সন্ন্যাসীর গল্প। পান্ডেজিকে বলতুম, তুমি সাধু হয়ে যাচ্ছ না কেন? ও বলতো, সময় এলেই হব। আমি সৎ ব্রাহ্মণ, তোমাদের বাঙালিদের মতো নকল ব্রাহ্মণ নই। পিউয়ের মুখে স্পষ্টই অস্বস্তির ছাপ। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, মাসিমা, আমার মাথা ধরেছে, আমি ভেতরে যাচ্ছি, তোমরা গল্প করো। সে চলে গেল। তখন সুগত উঠে দাঁড়িয়ে বলল, পিউকে অ্যাসপিরিনের বড়িটা দিয়ে আসি, আমার ব্যাগে আছে, ও তো খুঁজে পাবে না। মেয়েটার কপাল। অধ্যাপক বাবা বইয়ের জগতের বাসিন্দা, বাস্তব জগৎ সম্পর্কে কোনো ধারণাই নেই। তার এক বন্ধুর ভাগ্নের সঙ্গে পিউর বিয়ে দিয়েছিলেন। ছেলেটির চরিত্র ভালো ছিল না, ভাগ্যিস সুগত ছিল। সুগত ওর পাশে না দাঁড়ালে পিউয়ের অবস্থা শোচনীয় হতো। মামলা করে ডিভোর্স নিল পিউ। তারপর পিউ বিয়ে করেনি?
না, কলেজে পড়ার সময় থেকে পিউয়ের সঙ্গে যে ছেলেটির ভাব ছিল, ডিভোর্সের পর পিউ তাকে বিয়ে করতে পারত, কিন্তু সেই ছেলেটির সঙ্গে সুগতর নাকি কি নিয়ে শত্রুতা ছিল। রাজনীতি নিয়ে আমি জানি। পিউয়ের স্বামী কি করত? কোনো কলেজে অধ্যাপনা করত, কিন্তু একেবারে মাতাল। রাত্রে মদ খেয়ে পিউকে মারধর করা, আবার নিজের ছাত্রীদের সঙ্গে। থাক ওসব কথা, বিয়ের ভাগ্যটাই মন্দ। তা আপনার বোনঝি তার পছন্দ করা ছেলেটিকে বিয়ে করলো না কেন? কোনো বাধা ছিল? রাজনীতি নিয়ে সুগত আর সত্যকামের শত্রুতা ছিল। পুরো নাম কি তার? সত্যকাম বলেই শুনেছি, আমি এর বেশি কিছু জানি না। সত্যকাম? কি বলছিস? না 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 না, তুই গুলিয়ে ফেলছিস খোকা। 1 মিনিট দাঁড়া, নামটা কি যেন? পরে মনে পড়বে। পিউয়ের সঙ্গে যে অধ্যাপকের বিয়ে হয়েছিল তার নাম কি ছিল? পিউয়ের ব্যাপারটা আমি বুঝতে পারি না। জামাইবাবুকে আমি দেখেছি, তার বাড়িতেও গেছি। অমায়িক ভদ্রলোক ছিলেন তিনি। তবে হ্যাঁ, হঠাৎ কেন যেন রেগে যেতেন। ড্রিঙ্ক করতেন তা ঠিক, তবে পিউ বাড়িয়ে বলেছিল। বাবা বলেন বারেন্দ্র বামুনরা একটু বদরাগী হন। পিউয়ের বাবাও বারেন্দ্র বামুন। আপনার অধ্যাপক জামাইবাবুর পদবি কি ছিল? সান্যাল। সৌম্যকান্তি সান্যাল। কর্নেল উত্তেজিত হয়ে উঠলেন। চুরুর জেলে বললেন, আপনারা কি জানেন ভদ্রলোক এখনো অধ্যাপনা করেন কিনা? বুঝতে পারছেন না? এমন একটা কেলেঙ্কারি মামলা, কোর্ট তো পিউয়ের পক্ষেই রায় দিয়েছিল। তারপর কি আর লোকটার চাকরি থাকে? সুগত ফিরে এলো এই সময়। কাকিমা, শিশির পড়তে শুরু করেছে, গেস্টদের ঘরে নিয়ে চলুন। মেজর সিংহ ঘড়ি দেখে নিয়ে কর্নেলের দিকে তাকালেন। প্রবাসী বাঙালি অতি সজ্জন বলে প্রবাদ আছে, আর কিছুক্ষণ কাটিয়ে যায় না। ওকে ওকে, তবে আমাকে একবার ফার্ম হাউসে রিং করতে হবে। আসুন, বসার ঘরে টেলিফোন আছে। চ্যাটার্জি পরিবারের বাড়িতে ঐশ্বর্য সম্ভার দেখানোর প্রবণতা লক্ষ্য করার মতো। বসার ঘরটা দামি আসবাবে সাজানো, রুচির পরিচয় কম। মেজর সিংহ ঘরে ঢুকেই টেলিফোনে কথা বলতে থাকলেন। কর্নেল সোফায় বসে বললেন, পিউয়ের মাথা ব্যথা কমেনি? এখানে এসে কাকাবাবুর গাড়িতে ওকে চাপিয়ে এলাকা ঘোরাতে হচ্ছে। ঝর্ণা দেখবে, মন্দির দেখবে, পাহাড়ে উঠবে। অবধূত বাবার আশ্রমে দেবী চন্ডিকার মন্দির আছে, পুরনো মন্দির, সেখানে যাওনি? সুগত তেমনি নিষ্পলক চোখে তাকিয়ে কথাটা শুনল। তারপর চেষ্টা করে একটু হেসে বলল, আজ সকালে গিয়েছিল। ওখানে মরা খেকো অগরপন্থী তান্ত্রিক আছে শুনে পিউ গেল না। আমি একটুখানি ঘুরে এসেছি। মন্দিরে তালা বন্ধ ছিল। ও মাই গড, তখন যদি জানতুম ওখানকার ইদারা জলে এক অবধূতের মরা ভাসছে। দুর্গন্ধ পাওনি? যেন পাচ্ছিলুম, তবে ওই ইদারার কাছে যাইনি। কলকাতা থেকে তোমরা কবে এসেছ? 5 দিন হয়ে গেল। রবিবার কলকাতা ফিরবো ভাবছি। তুমি কিন্তু মোহনপুরে বিসর্জন দেখে তারপর ফিরবে বলেছিলে। না রে, আমি ঠিক করেছি বাড়ি ফিরবো। পিউয়ের এখানে থাকতে ভালো লাগছে না। ওর বাবাকে দেখাশোনার জন্য একজন নার্স রেখে এসেছে। এই নিয়ে পিউ একটু উদ্বিগ্ন। মিসেস চ্যাটার্জি ভেতরে গিয়েছিলেন। এতক্ষণে ফিরে এসে আমাদের মুখোমুখি বসলেন। বললেন, খোকা, তোর বাবার কীর্তি দেখেছিস? বলে রেখেছি বাড়িতে গেস্ট আসবেন, এখনো ওর কোনো পাত্তা নেই। বড় মক্কেল পেয়ে গেছেন মিস্টার চ্যাটার্জি। মেজর সিংহ কি পান্ডেজির সঙ্গে টেলিফোনে কথা বললেন? না না, তবে খবর পেলুম পান্ডেজি তার টাট্টু ঘোড়া মানে ওই সাইকেলে চেপে রতন ঘরে এসেছে। হয়তো গুরুদেবের মরার সৎকার করার ইচ্ছা আছে। সৎকার সমিতিকে কিছু টাকা দিলে অবশ্য সমস্যার সমাধান হবে। এই সময় বাইরে গাড়ির শব্দ শোনা গেল। একটু পরে মিস্টার মনীন্দ্র চ্যাটার্জি ঘরে ঢুকে নমস্কার করে বললেন, নমস্কার। বড্ড বেশি দেরির জন্য দুঃখিত। আসলে এই মামলা মোকদ্দমার কাজ বড্ড গোলমেলে। যাই হোক, ইনি বুঝি কর্নেল সাহেব? আপনার কথা মেজর সিংহের কাছে শুনেছি। আসলে বাংলার বাইরে কোথাও গেলে সেখানকার বাঙালিদের সঙ্গে আমার আলাপের ইচ্ছে করে। অ্যাডভোকেট ভদ্রলোক সহাস্যে দুটো আঙুল দেখিয়ে বললেন, রতনগড়ে মোটে 2, তবে আমরা বাংলার বাঙালিদের চেয়ে একটা বিষয় এগিয়ে আছি, ভাষা। আমরা বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ভাষায় পারদর্শী। হ্যাঁ, কিন্তু আপনি আরো একটি ভাষার পারদর্শী,
সেটা হচ্ছে আইনের ভাষা, সাংঘাতিক ভাষা। এবার চা। ওই আইনজীবী ভদ্রলোকটি কফি খেতে চান না, শুধু চায়ের লিকার। আর না প্লিজ। সারাদিন যে চা পান করি তা চা নয়, অন্য কিছু। তাই বাড়ি ফিরলে এক কাপ খাঁটি চা আমার চাই। হ্যাঁ, মেজর সিংহ, চণ্ডিকা আশ্রমের কম বয়সী ওই সাধুটি নাকি খুন হয়েছে। আপনার কাছে তার পক্ষ থেকে কেউ যায়নি তো? না, খুন তো পুলিশ গ্রাহ্য অপরাধ, সরকারি এই মামলায় বাদী পক্ষ। তবে না, কেউ চণ্ডিকা আশ্রমের ব্যাপারে আমার কাছে আমি যাব ভাবছি। ওই মন্দিরে আমাদের পূর্বপুরুষের অবদান, মন্দিরে ধনরত্ন থাকতে পারে। কি আপনি আইনজ্ঞ মানুষ, বলুন। মন্দিরের অধিকারী দাবি করতে পারে। সুগত হঠাৎ উঠে গেল। দীপ্তি দেবী চা আনতে গিয়েছিলেন, ফিরে এলেন এক কাপ চা নিয়ে। স্বামীর হাতে কাপ তুলে দিয়ে বসলেন। তারপর চাপা স্বরে এবং বাঁকা মুখে বললেন, মেজর সাহেব আর কর্নেল সাহেব তো বাইরের মানুষ, তাই কথাটা বলছি, কান খুলে শোনো। শুনছি, বলো। পিউয়ের আদিক্ষেতা আর সুগতর বাড়াবাড়ি কিন্তু আমার একদম ভালো লাগছে না। ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরা যেতে চাইলে বাধা দিও না, ব্যাস। আমি জানি না কি ব্যাপার, তবে আমার ধারণা আপনাদের বাঙালিদের মধ্যে যদি প্রথা চালু থাকে, ওদের বিয়ে দেওয়া যায় না? যায়। পিউ আমার শালিকার মেয়ে, সুগত আমার দাদার ছেলে, সরাসরি রক্তের সম্পর্ক নেই। পিউ সুগতকে বিয়েই করবে না। তাহলে কেন ওর সঙ্গে এভাবে বাইরে বেরিয়ে আসে সে? তোমার দাদার পুত্রটিতে একটি মার্কামারা দুর্বৃত্ত। আমার তো এখন সন্দেহ হচ্ছে সুগত হয়তো পিউকে কোনো ব্যাপারে ব্ল্যাকমেল করে। ছাড়ো ছাড়ো, মাননীয় অতিথিদের সঙ্গে মিনিট 10-15 কথা বলার সময় নিয়ে এসেছি। কাল রেল স্টেশনে কোন মক্কেলকে রিসিভ করতে গিয়েছিলেন? মক্কেল নয়, আমার দাদার পরিচিত এক ভদ্রলোক কলকাতা থেকে টেলিফোন করেছিলেন। আমিও তাকে চিনতাম। তিনি রতনগড়ে তার কারবারের ব্রাঞ্চ খুলতে চান। কি কারবার? ইলেকট্রনিক গুডসের। হোটেল পারিজাতে ওর জন্য ঘর বুক করা ছিল। ভদ্রলোক কয়েকদিন থাকবেন। তাহলে তো রতনগড়ের বাঙালির সংখ্যা বেড়ে 3 হবে। এক মিনিট, আমিও আপনাদের সঙ্গী হব। মিসেস চ্যাটার্জির কাছে বিদায় নিয়ে বাইরে এলেন ওরা। চারদিকে অসমতল মাটিতে আলো জ্বলছে উঁচু ও নিচুতে। আকাশে ক্ষীণ চাঁদ। আজ সম্ভবত পঞ্চমী। মিস্টার চ্যাটার্জি লনে গিয়ে চাপাস্বরে বললেন, উফ, আমার হয়েছে যত জ্বালা। মিসেসের সামনে বা বাড়ির কারো সামনে ভদ্রলোকের নাম উচ্চারণ করা এখন সঙ্গত নয়, বিশেষ করে সুগত আর পিউ যতক্ষণ এখানে আছে। কে তিনি? পিউয়ের মামা শ্বশুর অরবিন্দ ব্যানার্জি। সেই বড় মামা? কি বললেন? কিছু না। বছর 3 আগে অক্টোবর মাসে কর্নেলের পুরনো দিনের বন্ধু মেজর হরগোবিন্দ সিংহের আমন্ত্রণে রতনগড়ে গিয়ে অত্যন্ত আকস্মিকভাবে কর্নেল যে ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এ যাবৎ তা কারো কাছে কোনোদিন বলেননি, তাঁর জার্নালেও লিখে রাখেননি। কিন্তু এতদিন পরে সেই ঘটনা কর্নেল তার জার্নালে লিখতে বসলেন। এই ঘটনা কাউকে না বলা বা তাঁর ব্যক্তিগত জার্নালে না লেখার কারণ এটি কর্নেলের জীবনের একটি চূড়ান্ত রকমের ব্যর্থতা। অথচ কি আশ্চর্য ব্যাপার, আরেকটু সচেতন থাকলে এই ব্যর্থতাটা ঘটত না। এতদিনে প্রায় 3 বছর পরে আজ সকালে এক টুকরো কাগজ কর্নেলকে চমকে দিয়েছে। কিডব্যাগ পরিষ্কার করতে গিয়ে এই কাগজটা কর্নেলের চোখে এসেছিল। কাগজটা দেখা মাত্র বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন কর্নেল। সেই সন্ধ্যায় মৌলি নদীর ব্রিজ পেরিয়ে মিস্টার চ্যাটার্জির গাড়ি ডান দিকের রাস্তায় চলে গেল। কর্নেল বললেন, মেজর সিংহ,
আপনার অসুবিধে না হলে আমাকে এখনই হোটেল পারিজাতে নিয়ে চলুন। আপনি কি কলকাতার ব্যবসায়ী ভদ্রলোকের সঙ্গে দেখা করতে চান? ঠিক ধরেছেন। ওকে ওকে কর্নেল সরকার, আমি আপনার মতিগতি জানি বলেই ফার্ম হাউসে ফোন করে জানিয়ে দিয়েছি আমার যেতে দেরি হতে পারে। গাড়ি ঘুরিয়ে আবার মৌলি নদীর ব্রিজ পেরিয়ে এবার উত্তর দিকের রাস্তায় চললেন তিনি। চওড়া পরিচ্ছন্ন রাস্তা, দুধারে উজ্জ্বল আলোকস্তম্ভ। কিছু দূর যাওয়ার পর দেখতে পাওয়া গেল ছোট্ট নদীটি একটি বড় নদীর সঙ্গে মিশেছে। এটা সম্ভবত ধারিয়া নদী, তাই না? আপনি কি করে চিনলেন? আসবার আগে ম্যাপ দেখে নিয়েছিলাম। তাছাড়া 2 বছর আগে ধারিয়া নদীর প্রপাত দেখে গেছি, সেখানেও এমনি একটা লাশের ব্যাপার ছিল। ফার্মে ফিরে সে ঘটনা জানাবো। আমার এই এক দুর্ভাগ্য মেজর সিংহ, যেখানেই যাই যেন এক অদৃশ্য খুনি আমার সামনে একটা করে লাশ ছুঁড়ে ফেলে আমাকে চ্যালেঞ্জে জানায়। ডান দিকে গাড়ি ঘোরালেন মেজর সিংহ। চড়াই রাস্তা লম্বা একটা টিলার বুকে উঠে গেছে। টিলার গায়ে উজ্জ্বল আলোর কয়েকটি সুদৃশ্য হোটেল চোখে পড়ল। একটি হোটেলের খোলা গেট দিয়ে পার্কিং জোনে গিয়ে মেজর সিংহ গাড়ি রাখলেন। তারপর গাড়ির কাজগুলো তুলে এবং গাড়ি লক করে হোটেল পারিজাতের লাউঞ্জে ঢুকলেন। রিসেপশনে গিয়ে কর্নেল অরবিন্দ ব্যানার্জির খোঁজ করলেন। রিসেপশনিস্ট মেয়েটি রেজিস্টার খুলল। সেই সময় মেজর সিংহ চাপা স্বরে কর্নেলকে বললেন, আশ্চর্য ঘটনা লক্ষ্য করুন কর্নেল, লাউঞ্জে পান্ডেজি বসে আছেন, তার পাশে একজন ভদ্রলোক। আমি বাজি রেখে বলতে পারি ওই ভদ্রলোক আপনার সেই ব্যানার্জি। ঘুরে দেখে নিয়ে কর্নেল রিসেপশনিস্ট মেয়েটিকে বললেন, ধন্যবাদ, মিস্টার ব্যানার্জি ওখানে বসে আছেন। পান্ডেজি এদিকে পিঠ ঘুরিয়ে বসে আছেন। আমাকে দেখার আগে আমি বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, লনে অপেক্ষা করব, আপনি চলে যান। পান্ডেজি আবার আমাকে দেখলে আপনার উদ্দেশ্য সফল হবে না। তিনি একটা থামের আড়াল দিয়ে বেরিয়ে গেলেন। কর্নেল পান্ডেজির দিকে এগিয়ে গেলেন। কাছে যেতেই পান্ডেজি চমকে গিয়ে উঠে দাঁড়ালেন। করজোড়ে বললেন, নমস্তে কর্নেল সাহেব, আপনি এখানে আসতে পারেন আমি ভাবিনি। আপনাকে কে বলল আমি এখানে আছি? কেউ বলেনি, তাছাড়া আমি আপনার কাছে আসিওনি। আমি এসেছি মিস্টার অরবিন্দ ব্যানার্জির কাছে। স্যুট টাই পরা, এক মাথা সাদা চুল, এই প্রৌঢ় ভদ্রলোকের সঙ্গে সেই পোস্টকার্ডের ভাষা মেলানো যায় না। ভদ্রলোক কর্নেলের দিকে অবাক চোখে তাকিয়ে বললেন, আপনাকে তো চিনতে পারছি না। আগে কোথাও আপনার সঙ্গে আলাপ হয়েছিল বলে মনেও পড়ছে না। কে আপনি? পান্ডেজি কর্নেলকে বসতে বলে পরিচয় করিয়ে দিলেন। ইনি সেই কর্নেল নীলাদ্রি সরকার, কলকাতা থেকে আমাদের ফার্ম হাউসে বেড়াতে এসেছেন। আমার মালিক মেজর হরগোবিন্দ সিং এর বন্ধু ইনি। কর্নেল মিস্টার ব্যানার্জিকে নেম কার্ড দিলেন। তিনি কার্ডটা পড়ার পর হাতে রেখে বললেন, পান্ডেজি আপনার কথা আমাকে বলেছেন। পান্ডেজির সঙ্গে আপনার আগে থেকেই পরিচয় ছিল মনে হচ্ছে। হ্যাঁ, কলকাতায় আমার বন্ধু শচীন্দ্র চ্যাটার্জির ফার্মে পান্ডেজি কাজ করতেন। আপনার বন্ধুর ভাই মনীন্দ্র চ্যাটার্জি রতনপুরে নাম করা অ্যাডভোকেট, তার সঙ্গে আপনার পরিচয় থাকা উচিত। মনীন্দ্রকে না চেনার কি আছে? আমি তার বাড়িতে থাকতে পছন্দ করি না, তাই এই হোটেলে উঠেছি। আমি এখনই মিস্টার চ্যাটার্জির বাড়ি থেকে আসছি। ওর কাছে শুনেছি আপনি এই হোটেলে উঠেছেন। আপনি নাকি রতনগড়ে ইলেকট্রনিক গুডসের কারবার করতে চান। তাতে কি হয়েছে? ব্যানার্জি সাহেব, কর্নেল সাহেবের কথা সবই আপনাকে বলেছি। আমার হাতে সময় কম, আমি আপনাকে একটা জিনিস দেখাতে এসেছি। দেখুন, এটা চিনতে পারেন কিনা। বলে জ্যাকেটের ভেতর পকেট থেকে সেই পোস্টকার্ডটা তার সামনে তুলে ধরলেন কর্নেল। অমনি তার মুখের ভাব বদলে গেল, ঠোঁট কাঁপতে লাগলো। শ্বাস প্রশ্বাসের সঙ্গে আর্তস্বরে তিনি বললেন, এটা এটা আপনি কোথায় পেলেন? হ্যাঁ, আপনার হতভাগ্য ভাগ্নে সৌম্যকান্তি সান্যাল অর্থাৎ পরমানন্দ অবধূতের ঘরে খাটিয়ার তলায় এটা কুড়িয়ে পেয়েছি। অরবিন্দ ব্যানার্জি কান্না চাপতে রুমালে চোখ ও নাক মুছলেন। ব্যানার্জি সাহেবের ইলেকট্রনিক গুডসের কারবার সত্যি আছে। বড় চ্যাটার্জি সাহেবের কারবার বন্ধ হয়ে গেলে আমি ওর কাছে কাজের জন্য গিয়েছিলাম। ইনি আমাকে কাজ দিয়েছিলেন, কিন্তু আমি এ কারবারে আনারই লোক। আমার কাজে ভুল হতো,
তখন আমি নিজেই কাজ ছেড়ে বড় চ্যাটার্জি সাহেবের কাছে চিঠি লিখিয়ে নিয়ে রতনগড়ে চলে এসেছিলাম। এবার আসল কথা খুলে বলি। ব্যানার্জি সাহেবের ভাগ্নে কলেজে পড়াতেন, তিনি তার ছাত্র ছিলেন। তার মেয়ের সঙ্গে বিয়ের সময় আমি ব্যানার্জি সাহেবের কাছে কাজ করতাম, তাই সেই বিয়েতে আমি ভোজ খেয়েছিলাম। তাহলে আপনি সৌম্যকান্তি সান্যালকে চিনতেন? জি কর্নেল সাহেব। তারপর কি হয়েছিল ব্যানার্জি সাহেবের অফিসের লোকের মুখে শুনেছিল। সময় কম, এবার বলুন, এখানে এসে আপনি অবধূত বেশি সৌম্যকান্তিকে চিনতে পেরেছিলেন? জি কর্নেল সাহেব। তো আজ শুক্রবার, বুধবার ফার্ম থেকে বেরোনোর সময় পেয়ে আমি সাইকেলে চেপে চন্ডিকা আশ্রমে গিয়েছিলাম। আমি সদর রাস্তা দিয়ে আশ্রমে যেতাম না, মাঠের মধ্যে দিয়ে গেলে কম সময় লাগে। তো বুধবার গিয়ে দেখি দরজা ভেজানো আছে। ওকে খুঁজতে আমি ইদারার কাছে গেলাম। সেখানে দাঁড়িয়ে চারিদিকে খুঁজছি, সেই সময় জল তেষ্টা পেল। ইদারায় বালতি নামাতে গিয়ে চোখে পড়ল। বুঝেছি, কিন্তু আপনি তখনই গিয়ে মেজর সিংহ বা অন্য কাকেও ঘটনাটা জানাননি কেন? জানাবার জন্য আমি সদর রাস্তা দিয়ে সাইকেল চেপে আসছিলাম। চড়াই থেকে নেমেছি, বাঁদিকে শালবনের ভেতরে একটা লোক এসে আমাকে থামতে বলল। তার সঙ্গে সৌম্যকান্তি বাবুর সাইকেলটা ছিল। সে আমাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখালো। বিশ্বাস করুন কর্নেল সাহেব, প্রাণের ভয়ে আমি আজ পর্যন্ত মুখ খুলিনি। তবে একটা কাজ করেছিলাম, ব্যানার্জি সাহেবকে টেলিফোন করে শীঘ্রই এখানে আসতে বলেছিলাম। এর ফোন নম্বর আমি কৌশলে চ্যাটার্জি সাহেবের কাছ থেকে লিখে নিয়েছিলাম। পান্ডেজি খুলে কিছু বলেননি, শুধু বলেছিলেন সৌম্যের দেখা পেয়েছেন, সে রতনগড়ে চন্ডিকা আশ্রমে আছে। তাই সময় করে নিয়ে গতকাল সকালে ট্রেনে এসেছি। মনীন্দ্রকে টেলিফোন করে এসেছিল, কিন্তু তাকে আমার এখানে আসার প্রকৃত উদ্দেশ্য গোপন করেছিল। কারণ সে আমাকে রিসিভ করতে এসে খবর দিল তার বাড়িতে অধ্যাপক বাগচির মেয়ে বনানী আছে। শোনা মাত্র আমি হোটেলে উঠতে চাইলাম। তারপর ধীরে সুস্থে স্নানাহার করে চন্ডিকা আশ্রমে বেরোতে যাচ্ছে, পান্ডেজি এসে হাজির। তখন প্রায় 12টা। ওর মুখেই সব শুনলাম। আজ এ পর্যন্ত থাক, আপনি কবে ফিরবেন? বডি মর্গ থেকে কাল সকাল 8টা নাগাদ ডেলিভারি দেবে। সৎকার করে সন্ধ্যার ট্রেনে ফিরবো। পান্ডেজি যে আপনাকে ভয় দেখিয়েছিল সেই খুনি, তাই না? জি কর্নেল সাহেব। তাকে চেনেন? না কর্নেল সাহেব, সেই জন্য তো ভয় চুপ করেছিলাম। এলাকায় অনেক ডাকু আছে, কোনো ডাকু হবে। মন্দিরে ধনরত্নের লোভেই সৌম্যবাবুকে খুন করেছে। মিস্টার ব্যানার্জি, কাল বেলা 2টায় আমি আপনার কাছে আসব, জরুরি কথা আছে। পান্ডেজি আপনি কথা বলুন, চলি, নমস্কার। ফার্ম হাউসে ফেরার পর মেজর সিংহের ঘরে আরেক দফা কফি খেলেন কর্নেল। রামলাল কফি দিতে এসে জানিয়ে গিয়েছিল থানা থেকে টেলিফোন এসেছিল। তাই মেজর সিংহ থানায় টেলিফোন করে মিস্টার দ্বিবেদীর সঙ্গে কথা বলছিলেন। কথা শেষ হলে তিনি বললেন, ওসি রামশরণ দ্বিবেদী বলল যে কলকাতার এক ভদ্রলোক ওই পান্ডেজির সঙ্গে তার কাছে গিয়েছিলেন। অবধূতের বডির ডেলিভারি নেবেন সেই ভদ্রলোক। তিনি নাকি অবধূতের মামা। দ্বিবেদী জেরা করে শুধু এইটুকু জেনেছে, পান্ডেজি কলকাতায় তার কর্মচারী ছিল। সেই সূত্রে অবধূতের প্রকৃত পরিচয় জানত। ভদ্রলোক একজন ব্যবসায়ী, মিস্টার চ্যাটার্জির পরিচিত। ব্যবসায়ের কাজে এখানে এসে আজ পান্ডেজির সঙ্গে তিনিও যোগাযোগ করেন। তারপর ওই ভাগ্নের শোচনীয় মৃত্যু সংবাদ জানতে পারেন। আমি বললাম ঠিক আছে, মামা যখন, তখন ভাগ্নের বডির সৎকার তো তিনিই করুন। মিস্টার দ্বিবেদী কি এই খুনের তদন্ত শুরু করেছেন? তদন্তের আগ্রহ আছে বলে তো মনে হলো না। দ্বিবেদীর মতে মন্দিরে লুকোনো ধনরত্নের লোভে কোনো ডাকু অবধূতকে নাকি খুন করেছে। আইও রমেশ শর্মা বিকেলে গিয়ে অবধূতের ঘর তন্ন তন্ন করে খুঁজে শুধু একটাই সূত্র পেয়েছে, অবধূতের বালিশ ছিঁড়ে ফর্দা ভাই।
এ থেকে তারও সিদ্ধান্ত যে ওই মন্দিরের চাবি খুঁজেছিল ডাকুরা। চাবি যদি পেয়ে থাকে, মন্দিরের দরজা খুলেছিল, ধনরত্ন পাক বা না পাক, তালা আগের মতো বন্ধ করে কেটে পড়েছিল। হ্যাঁ, শর্মা মন্দির চত্বর বা আশেপাশে কনস্টেবলদের সঙ্গে নিয়ে খুঁজেছে, না, কোথাও চাবি পায়নি। তার মানে ডাকু চাবি নিয়ে গেছে? পুলিশের তো তাই ধারণা। অবধূতের নাকি একটা সাইকেল ছিল। ডাকু সাইকেল নিয়ে পালিয়েছে। আপনি যদি আশা করেন পুলিশ এই সাইকেল খুঁজে বের করতে চাইবে, তাহলে বলবো এটা একটা দুরাশা মাত্র। ডাকু কোন মুলুকে গিয়ে সাইকেলকে বেচে দেবে, রং বদলেও নিতে পারে। কাজেই এটা ওই ঘরের গাদায় সূচ খোঁজার সামিল। পান্ডেজি আমাকে যে বলেছেন, পুলিশকে তা বলেননি? না না, পান্ডেজি বুদ্ধিমান। ব্যাপারটা তো সত্য, এই অঞ্চলে ডাকুদের খুব উপদ্রব। পান্ডেজির প্রাণের ভয় স্বাভাবিক, লোকটা তো নিরীহ, তাই না? ঠিক বলেছেন। পান্ডেজি আপনাকে বলেছে যে সে বুধবার ওই দুপুরে ইদারায় অবধূতের লাশ দেখেছিল, তবু সে মুখ বুজেছিল। আমাকে বলতেও সাহস পায়নি। এটা সেই খুনে ডাকুর ভয়। আমি পান্ডেজিকে যতটা বুঝেছি, সে খুব ভীতুও বটে। কর্নেল মেজর সিংহকে তখনও বলেননি মৃত অবধূত অর্থাৎ প্রাক্তন তরুণ অধ্যাপক সৌম্যকান্তি সান্যালের স্ত্রী বনানী ওরফে পিউ, যাকে মেজর সিংহ মিস্টার চ্যাটার্জির বাড়িতে বিকেলে দেখেছেন, সুগত সম্পর্কেও কর্নেল কোনো মন্তব্য করেননি। আজ সকালে মিস্টার চ্যাটার্জির কালো অ্যাম্বাসেডারে সুগত ও পিউয়ের আশ্রমে যাওয়ার কথাও এখনও গোপন রেখেছেন। কারণ মেজর সিংহকে কর্নেল যতটা জানেন, তিনি আনপ্রেডিক্টেবল স্বভাবের মানুষ। এই ব্যাপারটা তিনি কিভাবে নেবেন বা তার কি প্রতিক্রিয়া হবে বলা কঠিন। চুরুট ধরিয়ে কর্নেল বললেন, আমি মিসেস চ্যাটার্জির সঙ্গে খোলাখুলি আলোচনা করতে পারিনি। ওকে এখন একবার টেলিফোন করতে চাই, আপনি নাম্বারটা দিন। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। নোটবই দেখে মিস্টার চ্যাটার্জির বাড়িতে ফোন করলেন কর্নেল। কয়েকবার রিং হওয়ার পর সাড়া এলো। সম্ভবত পরিচারিকাটি ফোন ধরেছিল। তাকে হিন্দিতে বললেন, মিসেস চ্যাটার্জিকে ডেকে দাও, আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। প্রায় 3 মিনিট পরে মিসেস চ্যাটার্জির সাড়া এলো। হ্যাঁ কর্নেল সাহেব, আমি মিসেস চ্যাটার্জি বলছি। আপনি কি মেজর সাহেবের ফার্ম হাউস থেকে বলছেন? হ্যাঁ মিসেস চ্যাটার্জি, পিউয়ের মাথা ব্যথা কমেছে? পিউয়ের মাথা ব্যথা? আপনি কি শুধু এই জন্যই ফোন করেছেন? হ্যাঁ, তবে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার আশেপাশে কি কেউ আছে? না না, বলুন। প্রথমে বলুন, আজ সকালে সুগত ও পিউ আপনাদের কালো গাড়ি নিয়ে বেড়াতে বেরিয়েছিল। ওরা বাড়ি ফেরার পর পিউকে কি আপনি লক্ষ্য করেছিলেন? কেন এই কথা বলছেন তা বুঝতে পারছি না কর্নেল সাহেব। পরে বুঝিয়ে বলবো, দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, পিউকে খুব ক্লান্ত, না মানে কেমন বিপর্যস্ত দেখাচ্ছিল। সে টলতে টলতে আসছিল। সুগত ওর পাশে, মানে আমার চোখে ব্যাপারটা একটু দৃষ্টিকটুই লাগলো। সুগতর কাঁধ ধরে আসছিল। পিউ ঘরে ঢুকেই শুয়ে পড়েছিল। কিন্তু আপনি এ কথা জানতে চাইছেন কেন? পরে বলবো। এবারে বলুন, গত বুধবার সকালে কি সুগত ও পিউ বেড়াতে বেরিয়েছিল? বুধবার? ওরা তো প্রতিদিনই সকালে বিকেলে বেড়াতে যায়। তবে না, আজকের মতো অবস্থায় পিউকে আর কোনোদিনও ফিরতে দেখিনি। মৃত অবধূতের সঙ্গে আপনার পরিচয় ছিল শুনেছি। অবধূত? আপনি কেন এসব কথা? মানে প্লিজ মিসেস চ্যাটার্জি, আমাকে একটু সাহায্য করুন, পরে সব বলবো। অবধূতের সাথে পরিচয় হয়েছিল চণ্ডিকা মন্দির দর্শনে গিয়ে। তবে রতনগড়ে এলে উনি আমার সঙ্গে দেখা করে যেতেন। খুবই ভদ্র এবং অমায়িক। কম বয়সী সন্ন্যাসী, আমাকে মা বলে ডাকতেন। সুগতর আসবার পর কি তিনি আপনার কাছে এসেছিলেন? না, 3-10-12 আগে শেষবার এসেছিলেন। সেদিন কি কথা হয়েছিল আশা করি আপনার মনে আছে?
প্লিজ মিসেস চ্যাটার্জি, আমাকে সাহায্য করুন। তার গুরুদেব আর ফিরবেন কিনা বুঝতে পারছিলেন না উনি। তার কাছে মন্দিরের চাবি ছিল। উনি বলেছিলেন কেউ বা কারা উড়ো চিঠি লিখে তাকে ভয় দেখাচ্ছে, তাই চাবিটা আমাকে লুকিয়ে রাখতে দিয়ে গিয়েছিলেন। সেই সব চিঠি কি আপনি দেখেছিলেন? না। চাবি আপনি লুকিয়ে রেখেছেন তো? হ্যাঁ, শুনুন, ছাড়ছি। হ্যাঁ, সুগতর পিউ ঝগড়া করছে, খোকা থামাতে পারছে না, ছাড়ছি। লাইন কেটে গেল। চুপচাপ চুরুট টানতে থাকলেন কর্নেল। কর্নেল একটা গোলক ধাঁধার মধ্যে ঢুকে গেছেন যেন। সে রাতে শোয়ার সময় কর্নেলের মনে পড়ে গিয়েছিল মিসেস সুনন্দা বলেছিলেন অবধূতের নাকি মেয়ে ঘটিত ব্যাপারে চরিত্র দোষ আছে। কথা তিনি মিসেস চ্যাটার্জির কাছে শুনেছেন, কিন্তু মিসেস চ্যাটার্জির সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তেমন কোনো আভাস পাওয়া গেল না। হয়তো সরাসরি তাকে কর্নেলের এই বিষয়ে প্রশ্ন করা উচিত ছিল, তবে সময় এখনো হাতে আছে। ওদিকে সুগত ও পিউয়ের মধ্যে ঝগড়া বেঁধেছে শুনতে পাওয়া গেল। সুগত নাকি পিউকে ব্ল্যাকমেল করে বলে মিসেস চ্যাটার্জির সন্দেহ আছে। কর্নেলের একটা সিদ্ধান্তে অবশ্য ভুল নেই যে তরুণ অবধূতকে পিউ তার প্রাক্তন স্বামী অধ্যাপক সৌম্যকান্তি সান্যাল বলে চিনতে পেরেছিল। শুধু এটা জানেন না কি করে সে অবধূতকে চিনতে পেরেছিল। দ্বিতীয় প্রশ্ন, সুগতকে সে অবধূতের ঘরে কি খুঁজে দেখতে পাঠিয়েছিল? পাণ্ডেজি অবধূতকে চিনতে পেরেছিলেন, পিউকে কি তিনিই অবধূতের পরিচয় জানিয়েছিলেন? পিউ এখানে এই প্রথম এসেছে। অন্তত আজ সকালে পার্বতী টিলার চূড়ায় বটগাছের আড়াল থেকে যা দেখেছেন তাতে এটা স্পষ্ট যে সৌম্যকান্তি খুন হয়ে গেছে এ খবর পিউ জানতে পেরেছিল। ঘুরে ফিরে প্রশ্নটা কর্নেলকে উত্তক্ত করছিল। পিউ এবং সৌম্যকান্তি অর্থাৎ পরমানন্দ অবধূতের মধ্যে একটা যোগসূত্র ছিল। এই যোগসূত্রের মাধ্যম কে? আবার পাণ্ডেজির মুখ ভেসে এলো সামনে। ভোরে উঠে মেজর সিংহ রেক্সিকে নিয়ে ফার্মের জমি এবং বাগিচায় ঘুরতে যান। তার দোতলার ঘরে তালা আঁটা থাকে। কর্নেল নিচে গিয়ে রামলালকে জিজ্ঞেস করলেন নিচের তলায় টেলিফোন আছে কিনা। রামলাল কর্নেলকে ফার্মের অফিস ঘরে নিয়ে গেল। তখন ভোর 6টা। এই অফিসে 3 জন কর্মচারী কাজ করেন। তারা বাইরে থেকে আসেন বেলা 9টায়। চাবি রামলালের কাছে থাকে। সে ঘর খুলে দিয়ে বাইরে দাঁড়িয়ে রইল। পূর্বমুখী ঘর, কাজেই ঘরে টেলিফোন করার মতো যথেষ্ট আলো ছিল। টেবিলে স্থানীয় ফোন গাইড খুঁজে পারিজাত হোটেলের নাম্বার পেলেন। ডায়াল করার পর পুরুষ কণ্ঠে সাড়া এলো, সুপ্রভাত, হোটেল পারিজাত। আমাকে মিস্টার অরবিন্দ ব্যানার্জির ঘরে দিন প্লিজ। একটু পরে বার কতক রিং হওয়ার পর সাড়া এলো, হ্যালো, সুপ্রভাত মিস্টার ব্যানার্জি, আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। সুপ্রভাত কর্নেল সাহেব, বলুন। আপনাকে কাল সন্ধ্যায় বলার সুযোগ পাইনি। বনানী শচীন্দ্র চ্যাটার্জির ছেলে সুগতর সঙ্গে রতনগড়ে গত রবিবার বা সোমবার এসেছে। কি আশ্চর্য! সুগতর সঙ্গে আমি কল্পনাও করিনি। গত রাত্রে সুগত এবং বনানী ওরফে পিউয়ের মধ্যে খুব ঝগড়াঝাটি হয়েছে শুনেছি। এই বেলা 9:10 হাওড়াগামী একটা ট্রেনে রতনগড়ে পৌঁছায়। ওরা দুজনে কিংবা যে কোনো একজন সেই ট্রেনে চলে যেতে পারে। ওদের আটকানো দরকার। কি করে আটকাবো? তাছাড়া কেন? আপনি কিছু করবেন না। এখনই মিস্টার মনীন্দ্র চ্যাটার্জির বাড়ি চলে যান। অটোরিক্সা পেয়ে যাবেন। কোনো অজুহাতে ওখানে মিস্টার চ্যাটার্জির সঙ্গে কথা বলুন। ইতিমধ্যে আমি যত শীঘ্র পারি ওখানে পৌঁছে যাব। কিন্তু সুগত একটা স্কাউন্ডেল। সৌম্যের সঙ্গে পিউদের বিচ্ছেদের মূল কারণ সেই। তাকে দেখলেই ঘৃণা হয় আমার। প্লিজ উত্তেজিত হবেন না। আপনি ওদের দেখলেও কথা বলবেন না। আপনি একজন কট্টর ব্যবসায়ী, কেমন? নিজের ব্যবসা নিয়ে কথা বলবেন। আচ্ছা, আপনি কিন্তু শিগগির আসার চেষ্টা করবেন। 7:30টার মধ্যেই পৌঁছে যাব। রাখছি। ইতিমধ্যে কখন রামলাল কর্নেলের ফ্লাস্কে কফি ভরে নিয়ে এসেছে লক্ষ্য করেননি। সে একটা বিস্কুটের প্যাকেট কালকের মতো কর্নেলকে দিল। কর্নেল আর অকারণ কিটব্যাগটা সঙ্গে নিলেন না।
ক্যামেরা আর বাইনোকুলার নিলেন, কাঁধে ফ্ল্যাস্ক ঝুলিয়ে বেরোলেন। প্রত্যেকদিন ভোরবেলা 1 কিলোমিটার রাস্তায় হাঁটাহাঁটি করা দীর্ঘকাল ধরে তার অভ্যেস। যেতে যেতে সূর্য উঠল। হাইওয়ের বাঁকে গিয়ে অটোরিকশা পেলেন। নিউ টাউনশিপে মিস্টার চ্যাটার্জির বাড়ি এখানে প্রায় সবারই চেনা। গেটের সামনে অটোরিকশা থামিয়ে ভাড়া মিটিয়ে তাকে বিদায় দিলেন কর্নেল। দারোয়ান কাল বিকেলে কর্নেলকে দেখেছে। সে সেলাম ঠুকে গেটের একটা অংশ খুলে দিল। লন পেরিয়ে যেতেই মিসেস দীপ্তি চ্যাটার্জিকে দেখতে পাওয়া গেল। তিনি গম্ভীর মুখে নমস্কার করে বললেন, আসুন। মিস্টার অরবিন্দ ব্যানার্জি কি এসেছেন? হ্যাঁ, প্রায় 1 ঘন্টা আগে এসেছেন। ওকে আপনি চেনেন? পিউয়ের নাকি মামা শ্বশুর ছিলেন এক সময়, কিন্তু কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। পারবেন? সুগত ও পিউয়ের ঝগড়া মিটেছে? না, সুগত আজ একাই কলকাতা ফিরে যাবে। পিউকে আমি বুঝিয়ে সুঝিয়ে রাখলাম, পরে খোকা ওকে রেখে আসবে। ওরা কি জানে মিস্টার ব্যানার্জি এসেছেন? ওরা এখনো ঘুম থেকে ওঠেনি আজ। এইসব কথা দ্রুত বলতে বলতে গাড়ি বারান্দার তলা দিয়ে বসার ঘরে ঢুকলেন। কর্নেলকে দেখে মিস্টার চ্যাটার্জি সহাস্যে বললেন, সুপ্রভাত কর্নেল সাহেব, আসুন। দীপ্তি, শিগগির কফি পাঠিয়ে দাও। দীপ্তি ভেতরে গেলেন। অরবিন্দ ব্যানার্জি বললেন, আপনাকে আমি চিনি শুনে আরো চমকে গেছে। সে কি? চমকানোর কি আছে? মিসেস সুনন্দা বোসের কাছে আপনার আসল পরিচয় পেয়েছি। মিস্টার ব্যানার্জি কি আপনাকে সব জানিয়েছেন? কথায় কথায় বলে ফেলেছি, নিজেকে দমন করা সম্ভব হয়নি। পরমানন্দ অবধূতের পরিচয় পেয়ে আমি মর্মাহত হয়েছি। মিস্টার চ্যাটার্জি, পিউ জানতো এবং এখানে এসেও জেনেছে ওই অবধূত ছিল তার স্বামী সৌম্যকান্তি সান্যাল। আমার ধারণা পরে নিজের ভুল বুঝতে পেরেছিল পিউ। কিন্তু পিউ কেমন করে জানলো সৌম্য রতনগড়ে চণ্ডিকা আশ্রমে অবধূত হয়ে বাস করছে? এই সময় দীপ্তি দেবী আর সেই পরিচারিকা কফির ট্রে হাতে ঢুকলেন। তারপরই নাটকীয়ভাবে পিউ তাঁদের পাশ কাটিয়ে এসে অরবিন্দ ব্যানার্জির 2 উরুর ওপর মাথা রেখে বসে পড়ল এবং ডুকরে কেঁদে উঠল। অরবিন্দ তার মাথা দুহাতে ধরে স্খলিত কণ্ঠস্বরে বললেন, পিউ, মা আমার, আমি জানতাম তুমি একদিন নিজের ভুল বুঝতে পারবে। শান্ত হও মা, শান্ত হও, মন শক্ত করো, বাস্তবের মুখোমুখি হতে ভয় পেও না মা। দীপ্তি দেবী পিউকে ধরে সোফায় বসানোর চেষ্টা করলেন। সে মেঝের কার্পেটে অরবিন্দ ব্যানার্জির পায়ের কাছে বসে দুহাতে মুখ ঢেকে কাঁদতে থাকল। অরবিন্দ ব্যানার্জির 2 চোখে জল ঝরছিল। এই ঘটনার জন্য কর্নেল নিজেকে দায়ী করলেন, কিন্তু এছাড়া তাঁর আর উপায় ছিল না। সত্যে পৌঁছতে হলে অন্তত এই একটা কালো পর্দা ওঠানোর দরকার ছিল। একটু পরে কর্নেল বললেন, পিউ, যা ঘটবার ঘটে গেছে, এখন তুমি আমাকে সাহায্য করো যাতে সৌম্যের খুনিকে আমি খুঁজে বার করতে পারি। সময় কম, আমার প্রশ্নের উত্তর দাও। পিউ আঁচলে চোখ মুছে ভাঙা গলায় বলল, বলুন। সৌম্য যেখানে আছে সে খবর তোমাকে কে দিয়েছিল? পাণ্ডেজি গত মাসে কলকাতা গিয়ে আমাকে জানিয়েছিলেন সৌম্য সন্ন্যাসী হয়ে এখানে চণ্ডিকা আশ্রমে আছে। সৌম্য পাণ্ডেজির পরিচিত ছিল। আমি পাণ্ডেজির হাতে একটা চিঠি পাঠিয়েছিলাম। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলাম। লিখেছিলাম, তুমি যদি সন্ন্যাস আশ্রম ছাড়তে না পারো, আমাকে তোমার মতো দীক্ষা দিয়ে সন্ন্যাসিনী করে নাও। আমি শুধু তোমার পাশে থাকতে চাই। সৌম্য কোনো উত্তর দিয়েছিল? বেশ কিছুদিন পরে গত সপ্তাহে শুক্রবার ডাকে ওর চিঠি পেয়েছিলাম। 2 লাইন কথা মাত্র, আমাকে ভুলে যাও, পাণ্ডেজি ভুল করেছেন, তুমি এখানে এলে আমাকে অন্যত্র পালিয়ে যেতে হবে। তবু তুমি এলে কেন? আমি ভুল করে সুগতকে সব কথা বলেছিলাম। সুগত জোর দিয়ে বলল, সৌম্য তোমাকে দেখলে সন্ন্যাস জীবন ছেড়ে চলে আসবে, আমি ওকে বাধ্য করব। তোমরা এখানে সোমবার এসেছো, চণ্ডিকা মন্দিরে প্রথম কবে গিয়েছিলে? আগে পাণ্ডেজির সঙ্গে সুগত মঙ্গলবার একা গিয়েছিল। অবধূত বেশি সৌম্য তাকে দেখা মাত্র আশ্রম থেকে নাকি জঙ্গলের ভেতরে চলে গিয়েছিল। বুধবার আবার সুগত একা গেল। তোমাকে নিয়ে যায়নি কেন? সুগত বলেছিল আগে ওকে রাজি করাতে হবে যাতে তোমার সঙ্গে দেখা করে। মঙ্গলবার সুগত এসে বলল সৌম্য ওর সঙ্গে দেখা করেনি, হয়তো স্থানীয় লোক পাণ্ডেজির সঙ্গে আছেন বলে দেখা করেনি।
তাই বুধবার একা যাবে। তারপর? বুধবার দিন মেসোমশাইয়ের গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। মাসিমা টেলিফোনে একজন মিস্ত্রি ডেকে দিলেন। গাড়ি মেরামত করে প্রায় 10:30টায় সুগত বেরিয়ে গেল। 12টা নাগাদ সে ফিরে এসে বলল, সৌম্যর ঘরের দরজা ভেজানো দেখে সে ঘরে ঢুকেছিল। ঘরের অবস্থা দেখে ওর মনে হয়েছে সৌম্যকে দূর থেকে দেখেই ঘরের জিনিসপত্র এলোমেলো করে ফেলে রেখে পালিয়েছে। তারপর? বৃহস্পতিবার মাসিমা আমাদের ধারিয়া নদীর জলপ্রপাত দেখাতে নিয়ে গিয়েছিলেন। কাল শুক্রবার সকালে আমি সুগতর সঙ্গে চণ্ডিকা আশ্রমে যাওয়ার জন্য গো ধরলাম। ওকে বিশ্বাস করতে পারছিলাম না। তারপর আশ্রমের বাইরে গাড়ি দাঁড় করিয়ে সুগত বলল, আগে সে দেখে আসবে সৌম্য আছে কিনা, তারপরে আমাকে নিয়ে যাবে। আমি গাড়িতে বসে রইলাম। কিছুক্ষণ পরে সে ফিরে এসে বলল, সৌম্য নেই। ঘরের দরজা তেমনি খোলা, ভেতরে একই অবস্থা। আমার ভীষণ কান্না পেল। সুগত এলে আমি অন্তত ওর থাকার ঘরটা দেখতে যেতে চাইলাম। সুগত যেতে দিল না, বলল খামোখা শূন্য ঘর দেখে মনে কষ্ট পাবে। কাল সকালে তোমাদের আমি পার্বতী টিলার চূড়া থেকে দেখেছিলাম। তুমি যা বললে তা আমি বিশ্বাস করি। মনিন্দ্র, সুগত তোমার দাদার ছেলে, কিন্তু আমি ওকে তোমার চেয়ে বেশি জানি। সৌম্যকে সুগতই খুন করেছে। আমি চললুম পুলিশের কাছে। কর্নেল তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন, পারলেন না। সে সঙ্গে পিউও উঠে দাঁড়িয়েছিল। সে কান্না জড়ানো গলায় বলল, মামা বাবু, আমি আপনার সঙ্গে যাব। আমি এখনই আসছি। দীপ্তি তার পেছনে হন্তদন্ত ভাবে ভেতরে গেলেন। মিস্টার চ্যাটার্জি বললেন, আপনি বোধহয় ভুল করছেন মিস্টার ব্যানার্জি। তাছাড়া আমার অনুরোধ, আপনি অকারণ একটা কেলেঙ্কারি বাঁধাবেন না। পুলিশ তদন্ত করছে। এই কর্নেল সাহেবও নাকি এসব কাজে বিশেষজ্ঞ। অরবিন্দ ব্যানার্জি তার কথার জবাব দিলেন না। মিস্টার চ্যাটার্জি, অকারণ আপনার দাদার ছেলেকে হয়রান করা হবে না, ব্যাপারটা আমি দেখছি। এই সময় হাতে একটা হ্যান্ডব্যাগ এবং কাঁধে একটা মোটা ব্যাগ ঝুলিয়ে নিয়ে পিউ বেরিয়ে এলো। পেছন থেকে দীপ্তি তাকে বললেন, পিউ, তুই আমার বোনের মেয়ে, তুই এমন কেলেঙ্কারি করবি কল্পনাও করিনি। ছি, ঠিক তোকে। সারাটা জীবন একটার পর একটা ভুল করে যাবি তুই। পিউ অরবিন্দ ব্যানার্জির সঙ্গে বেরিয়ে গেল। কর্নেল দীপ্তি দেবীকে জিজ্ঞেস করলেন, সুগত কোথায়? বাথরুমে। সে কি সব কথা শুনেছে? খোকা তো বলল পর্দার আড়ালে দাঁড়িয়ে নাকি সুগত সব কথাই শুনেছে। চুরি ম্যাডাম, একটা অনুরোধ, পুলিশ মন্দিরের চাবি চাইতে আসবে, আপনি চাবি দিয়ে দেবেন। আপনার স্বামী এখানকার সুখ্যাত আইনজীবী, আপনার চিন্তার কারণ নেই। স্বামী স্ত্রী নির্বাক বসে রইলেন। কর্নেল বেরিয়ে গিয়ে দেখলেন পিউ এবং মিস্টার ব্যানার্জি রাস্তায় অটোরিকশাতে চেপেছেন। গাড়িটা জোরে চলে গেল। কয়েক পা এগিয়ে যেতে কর্নেলও একটা অটোরিকশা পেলেন। সেটা দাঁড় করিয়ে বললেন, মেজর হরগোবিন্দ সিং এর ফার্ম হাউসে যাব। পারিপার্শ্বিক সাক্ষ্য এবং স্পষ্ট মোটিভের ভিত্তিতে সুগত চ্যাটার্জিকে হয়তো খুনি সাব্যস্ত করা যেত, কিন্তু মঙ্গলবার সকাল 10টা থেকে 12টার মধ্যে অবধূতের মৃত্যু হয়েছিল। মর্গের রিপোর্টে ডক্টর অমরেশ বোসের এই সিদ্ধান্ত। সেদিন পাণ্ডেজি সুগতের সঙ্গে চণ্ডিকা আশ্রমে গিয়েছিলেন। পাণ্ডেজির সাক্ষ্য অনুসারে অবধূতজি পিছনের জঙ্গলে পালিয়ে যান। তাছাড়া একজন অচেনা ডাকু পাণ্ডেজির পথ আটকে তাকে হুমকি দিয়েছিল। পাণ্ডেজির সাক্ষ্য সুগতর পক্ষে শক্ত অ্যালিবাই হয়ে দাঁড়িয়েছিল। অধিকন্তু কনস্টেবল রঘুবীরের বক্তব্য, অবধূতজির স্বাস্থ্য ভালো ছিল, যোগব্যায়াম করতেন। আসামি সুগত চ্যাটার্জি রোগাটে গড়নের যুবক। তার পক্ষে শক্তিশালী এক যুবক সাধুর গলায় ফাঁস আটকে মেরে ইদারার জলে ফেলে দেওয়া সম্ভবই নয়। রঘুবীরের বক্তব্য আরও কিছু লোক সমর্থন করেছিল যারা অবধূতকে দেখেছে। নামজাদা আইনজীবী মনীন্দ্র চ্যাটার্জির প্রভাবও একটা কারণ। আসামি সুগতর জামিনে পাবলিক প্রসিকিউটর বাধা দেননি। পুলিশ চার্জশিট দিতে বারবার সময় নিচ্ছিল। শেষাবধি খবর পেয়েছিলেন কর্নেল, অবধূত হত্যার মামলা ফাইল চাপা পড়ে গেছে।
পুলিশ কর্নেলের কথা মতো দীপ্তি চ্যাটার্জির কাছে চণ্ডিকা মন্দিরের চাবি নিয়ে এসেছিল। সেদিন রবিবার। মেজর সিংহের জিপে কর্নেল পুলিশের গাড়ির সঙ্গে সেখানে গিয়েছিলেন। কর্নেল সেখানে গিয়ে দেখেছিলেন অবধূতের ঘরের দরজায় পুলিশ হ্যান্ডকাপ আটকে রেখেছে। মন্দির খুলে সিঁদুর মাখানো একখণ্ড পাথর এবং পাথরে কালো মোটা রেখা দিয়ে 3টে চোখ আঁকা দেবী চণ্ডিকাকে দেখতে পেয়েছিলেন কর্নেল। ওদের টর্চের আলোয় শুধু একটা ব্যাপার চোখে পড়েছিল, কেউ দেবী চণ্ডিকার মূর্তিটা ধরে টানাটানি করেছিল। মূর্তিটা একপাশে একটু হেলে গিয়েছিল। এ থেকে কর্নেল সিদ্ধান্তে পৌঁছেছিলেন কেউ অবধূতের ঘর থেকে কোনো সুযোগে চাবি হাতিয়ে মন্দিরে ঢুকেছিল। মূর্তি টানাটানি করে ব্যর্থ চেষ্টার পর দরজায় তালা এঁটে চাবি যথাস্থানে রেখে দিয়েছিল। তখন অবধূত নিশ্চয়ই বাইরে কোথাও গিয়েছিল এবং লোকটি তার বিশ্বাসভাজনও ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো, সেদিনই পার্বতী টিলার উল্টো দিকে রাস্তার ওপর শালবনের ভেতরে অবধূতের সাইকেলটি কর্নেল আবিষ্কার করেছিলেন। তার ইনটিউশন কে জানে, তবে লক্ষ্য করেছিলেন সাইকেলের হ্যান্ডেলের সামনের দিকে খোদাই করা ছিল ওং শব্দটি। সাইকেলটাও পুরনো, কিন্তু অদ্ভুত ব্যাপার, পেছনের টায়ারে হাওয়া ছিল না। টায়ারে হাওয়া ছিল না বলেই হয়তো পাণ্ডেজি বর্ণিত ডাকু সাইকেলটা ফেলে গিয়েছিল। কিন্তু শালবনের ভেতরে ঝোপের মধ্যে কেন রেখেছিল? পাণ্ডেজি ডাকুকে সাইকেল সহ দেখেছিলেন। তারপর 6 দিন ধরে সাইকেল শালবনে লুকোনো রইল, ডাকু ওটা নিয়ে গেল না কেন? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অন্য একটা সিদ্ধান্তে পৌঁছতে হয়, কিন্তু সেই সিদ্ধান্ত অন্য দিক থেকে দেখলে অবিশ্বাস্য মনে হবে। তাই এ নিয়ে আর মাথা ঘামাননি কর্নেল। এবার বর্তমান সময়ে ফিরে আসা যাক। গত মাসে মেজর সিংহের বোনের ছেলে মাধব সিংহের চিঠিতে খবর পেয়েছেন কর্নেল তার মামা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মাধব সিংহ ফার্ম হাউসে এসে ফার্ম চালাচ্ছে। চিঠির তলার দিকে লেখা ছিল, পাণ্ডেজি চণ্ডিকা আশ্রমে গিয়ে অবধূত হয়েছেন। গুরুদেব অগুরপন্থী পিশাচসিদ্ধ পুরুষ জয়ানন্দ অবধূত তীর্থ থেকে ফিরে তাঁকে দীক্ষা দিয়েছেন। এই অক্টোবরে কর্নেলের বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল, তাই কিটব্যাগটা পরিষ্কার করছিলেন। সব জিনিস বের করার পর চোখে পড়ল তলায় একপাশে সেঁটে আছে ভাঁজ করা একটা কাগজ। কাগজটা দেখে অবাক হয়েছিলেন। কর্নেল এটা কখনো রেখেছেন বলে তার মনে পড়ল না। ভাঁজ খুলে দেখলেন মেজর সিংহের ফার্ম হাউসের লেটার হেড থেকে ছেঁড়া একটা কাগজ। তাতে কর্নেলের অচেনা কেউ ইংরেজিতে যা লিখেছে তার সারমর্ম হল, আপনি অফিসে ভোরবেলা টেলিফোন করে বেরিয়ে যাওয়ার পর এই চিঠি লিখে দোতলায় আপনার ঘরে কিটব্যাগে ঢুকিয়ে রাখল। আমি কে তা জানার দরকার নেই, শুধু জেনে রাখুন আপনি ভুল পথে হাঁটছেন। অবধূতজির খুনি তার পাশেই ছিল, আপনার এবং আমাদের পাশে সে ঘুরে বেড়াচ্ছে। ধূর্ত, লোভী এবং বলিষ্ঠ চেহারার খুনিকে আপনি যেন চিনেও চিনতে পারছেন না। চণ্ডিকা মন্দিরে ধনরত্নের লোভে সে অবধূতজিকে খুন করে মন্দিরের চাবি খুঁজেছিল। আমি টের পেয়েছিলাম অবধূতজির সঙ্গে তার মেলামেশার উদ্দেশ্য কি, তাই সে মন্দিরের দিকে গোপন পথে গেলেই তাকে অনুসরণ করত। মঙ্গলবার পার্বতী টিলার চূড়া থেকে তার সাংঘাতিক হত্যাকাণ্ড দেখে আতঙ্কে পালিয়ে এসেছিল। সে যে নিজেকে বাঁচিয়ে অন্যকে ফাঁসাবে তা তার গতিবিধি ও কাজকর্ম থেকে স্পষ্ট। আমার মুখ বন্ধ, আপনি তাকে চিনেন। তলায় কোনো নাম নেই, তাড়াহুড়ো করে ভুল ইংরেজিতে লেখা চিঠি। কর্নেল আতস কাচের সাহায্যে বারকতক চিঠিটা পড়ার পর চমকে উঠলেন। আবার তাঁর চোখের সামনে ভেসে উঠল একটা লোক। চন্দ্রমোহন পাণ্ডে, বিনয়ের অবতার পাণ্ডেজি।
নিজেকে নির্দোষ সাব্যস্ত করতেই সে আগে পিউ এবং অরবিন্দ ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করেছিল। চমৎকার তার পরিকল্পনা। মেজর হরগোবিন্দ সিংহ বলেছিলেন পাণ্ডেজি লোকটি মহাধূর্ত। এতদিনে মনে হলো সে লোভী ও উচ্চাকাঙ্ক্ষীও ছিল। তাই কলকাতায় কোনো চাকরিতেই তার মন বসেনি। সে বড় লোক হতে চেয়েছিল। শচীন্দ্র ব্যানার্জির ব্যবসাতে কি সেই ঘুম ধরেছিল? কিন্তু কে লিখেছিল এই চিঠি? মনে ভেসে উঠছে একটা মূর্তি। সেই মূর্তি ফার্মের ম্যানেজার রাজীব রায়ের। এর কথা আগে আমি এই কাহিনীতে উল্লেখই করিনি। করা উচিত ছিল, কারণ প্রায় লক্ষ্য করতাম রাজীবজি আমার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি তার সঙ্গে কথা বলার চেষ্টাই করিনি। এই কেসে এটা আমার দ্বিতীয় ভুল। রতনগড়ে পুলিশ সুপারকে টেলিফোন করবেন কিনা ভাবছিলেন কর্নেল। সেই সময় ভাঁজ করে রাখা একটা ইংরেজি দৈনিকের পাতায় চোখ পড়ল। শিরোনাম হেড হান্টার। খবরের সারমর্ম, সম্প্রতি রতনগড়ে দেবী চণ্ডিকার মন্দিরের সামনে মুন্ডহীন একটি দেহ পাওয়া গেছে। পুলিশ শনাক্ত করেছে তার পূর্ব নাম চন্দ্রমোহন পাণ্ডে। একটি কৃষি ফার্মে চাকরি করত। পরে সে অবধূত সন্ন্যাসী হয়ে যায়। তার গুরুদেবই তাকে বলি দিয়ে পালিয়েছে বলে পুলিশের ধারণা। এই গুরুদেব অঘোরপন্থী পিশাচ সিদ্ধতান্ত্রিক। তার নাম জয়ানন্দ অবধূত। পুলিশ তাকে খুঁজছে। পাণ্ডেজিকে বলি দেওয়ার কারণ আমি জানি। গুপ্তধনের মোহ মানুষকে উন্মাদ করে ফেলে, পরিণতি হয় শোচনীয়। আততায়ী পাশেই ছিল। গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠে অংশগ্রহণ করলেন কর্নেলের ভূমিকায় কৌশিক, অন্যান্য চরিত্রে শৈবাল, বিবেক, রাজ, অমৃতা ও পারমিতার সঙ্গে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় কর্নেলের এই তদন্ত কাহিনীটি যদি আপনাদের শুনতে ভালো লেগে থাকে আর এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুল করবেন না। আজ তাহলে এ পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।